আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছি সবাই? আমাদের এইচএসসি ইংলিশ ফ্রি ক্লাসে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ক্লাস নাম্বার 3 এবং আজকে আমরা যেই টপিকটা পড়ব তার নাম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এবং আজকের ক্লাসের মাধ্যমে আমরা কমপ্লিটিং সেন্টেন্সটাকে এমনভাবে পড়ব যেন ইন ফিউচার আমাদের কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আর কোনো টেনশন না থাকে। সবাই কুইকলি ক্লাসে জয়েন করে ফেলবো এবং তোমাদের যেসব বন্ধুরা এবছর এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে সবাইকে একটু ক্লাসটা শেয়ার করে দাও বা তাদেরকে একটু মেনশন করে দাও, তারা যেন ক্লাসে জয়েন করে ফেলে। তামিম রহমান, আসসালামু আলাইকুম ভাই। আগের ক্লাস আপনি প্রিপোজিশনাল ফ্রেজ এবং নাউন ফ্রেজ দেখাননি, আজকে প্লিজ দেখান। ভাইয়া কেন দেখায়নি তার কারণ আছে। তার কারণটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ এবং নাউন ফ্রেজ ইজ অ্যান অ্যাডমিশন টপিক। কথা বুঝতে পেরেছো? এইটা থেকে আমাদের এইচএসসি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে না। এইটা আমাদের লাগে কোথায়? এইটা আমাদের লাগে হচ্ছে এইচএসসি পরীক্ষায়, এইটা আমাদের লাগে হচ্ছে এইচএসসি বলতেছে, এটা আমাদের লাগে হচ্ছে অ্যাডমিশনে। যেহেতু এই জিনিসটা আমাদের লাগে হচ্ছে অ্যাডমিশনে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে দেখাইনি। তুমি 2-3 বার করে কমেন্ট করেছো ভাইয়া দেখান দেখান, এই জন্য আমি দেখাইনি। আই হোপ সো যে তুমি বুঝতে পারবা। তুমি যেহেতু আমার প্রি মেডিকেল কোর্সটাতে আছো, তুমি একটু ওই ক্লাসটাতে, আমি যখন নেক্সট ক্লাসটা নিব তামিম রহমান, তুমি একটু কষ্ট করে ওই ক্লাসটাতে হচ্ছে আমাকে একটু কমেন্ট করো, আমি তোমাকে হচ্ছে অবশ্যই দেখাই দিব। একটু টাইম নিচ্ছি ভাইয়া, আমি জাস্ট আমাদের ক্লাসের লিঙ্কটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, তো তোমাদের যেসব বন্ধুরা এবার এইচএসসি পরীক্ষা দিব তাদেরকে অবশ্যই যারা এইচএসসি পরীক্ষা দিবে একটু শেয়ার করে দাও অথবা মেনশন করে দাও, তারা যেন ক্লাসে চলে আসে। আই হোপ সো যে তারা আসলে ভালো কিছু পাবে। এবং আমি এইটুকু বলতে পারি যে আজকের ক্লাসের পরে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে ইন ফিউচার আর কোনো টেনশন করতে হবে না এবং ইন ফিউচার কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে তোমাদের সকল ভয় কেটে যাবে। জাস্ট ক্লাসটা একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার দিচ্ছি, একটু জাস্ট মিনিট। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওকে তামিম রহমান, আই হোপ সো তুমি বুঝতে পারছো ভাইয়া। তো এই জন্য বলছিলাম, তুমি গত ক্লাসে কমেন্ট করেছো যেহেতু একাডেমিক ক্লাসের মধ্যে অ্যাডমিশন কিছু দেখাইতে গেলে আমাদের আসলে মাথার উপর দিয়ে চলে যাবে, দ্যাটস আমি আসলে দেখাইনি ফ্রেজ দুইটা। আচ্ছা, ওকে 27-35। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওকে, সবাই কুইকলি ক্লাসে জয়েন করে ফেলবো ভাইয়ারা, আমরা এখনই ক্লাস শুরু করে দিব। আমি জাস্ট একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ভাইয়ারা অপেক্ষায় থাকে যে হোয়াটসঅ্যাপে লিঙ্ক না দিলে ক্লাস করবোই না, তাদেরকে একটু লিঙ্কটা দিয়ে দিচ্ছি। কথা বুঝতে পারছো? কারণ আমাদের অনেকে আছে যারা হোয়াটসঅ্যাপ ডিপেন্ডেন্ট, যারা আসলে পেজে আসতে চায় না। স্যার ইংরেজি প্রথম দৃশ্য ক্লাস দেন, গত ক্লাসে তো ইংরেজি ফার্স্ট পেপার ক্লাস নিলাম, গত ক্লাসে তো ফার্স্ট পেপার ক্লাস নিলাম। দেখছো এই যে একটা ব্যাপার, যেদিন ওকে, গত ক্লাস নিলাম ফার্স্ট পেপারে, আজকে সেকেন্ড পেপারে নিচ্ছি। কমেন্ট করতেছে ভাই ফার্স্ট পেপার নিয়ে, আবার যেদিন ফার্স্ট পেপার নিব কমেন্ট করবে ভাই সেকেন্ড পেপার নিয়েন। এটা কইরো না, দুইটা মিলিয়ে জিলিয়ে নিব। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, দুইটা নিয়ে আমার মাথায় আছে এবং দুইটা নিয়েই আমরা অসাধারণ ক্লাস করব। সো টেনশন করার দরকার নাই। যারা ফার্স্ট পেপার নিয়ে ভাবছো তোমরাও সমাধান পাবা, যারা সেকেন্ড পেপার নিয়ে ভাবছো তোমরাও সমাধান পাবা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? এই তো তোমাদের ভালো আছি। আবারও বলছি ভাইয়া, ফ্রি ক্লাস তুমি যেমন পাচ্ছ, তোমার বন্ধু যদি পায় তোমার জন্য ক্ষতি নাই। কথা বুঝতে পেরেছো? তোমার জন্য ক্ষতি নাই, আমার জন্য ক্ষতি নাই। তো একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দাও। কথা বুঝতে পেরেছো? আমি আসলে অনেক বেশি মানবিক, তো এই জন্য তোমরা যারা শেয়ার করো না তাদেরকেও আসলে আমি স্লাইডটা দিয়ে দিই। আমি প্রত্যেকদিন ক্লাসে চিন্তা করি যে এই ক্লাসের স্লাইড যারা শেয়ার করবে না, এই ক্লাসটা যারা শেয়ার করবে না তাদেরকে স্লাইড দিব না, কিন্তু মানবতার খাতিরে আবার দিয়ে দেই। কথা বুঝতে পেরেছো? তো তোমরা তো এইটুকু ভালোবাসা ভাইয়ের প্রতি রাখতে পারো যে ভাইয়া আমাদেরকে ফ্রি শিখাচ্ছে। ভাই এই যে এই সময় আইসা, তোমাদের এই দুর্যোগের সময় আইসা রিটেন পার্ট নিয়ে একটা ক্লাস নিন ভাইয়া। রিটেন প্লাস নিয়ে ভাই একটা ক্লাস না, রিটেন প্লাস নিয়ে একাধিক ক্লাস নিব। রিটেন পার্টটা নিয়ে একাধিক ক্লাস নেবো ভাই, অবশ্যই টেনশন করার দরকার নেই। তো এই যে এই মোমেন্টে আইসা যখন তোমাদের কথা কেউ ভাবছে না টাকা ছাড়া,
সেই মোমেন্টটা এসে আমি ভাবছি তোমাদের কথা যে না আমার ভাই ব্রাদারগুলো একটা ভালো রেজাল্ট করুক। তো সেই জায়গায় ভাই রেকর্ডেড ক্লাস করছি, সেই ছিল ক্লাসটা। থ্যাংক ইউ ভাইয়া। তো সেই জায়গা থেকে ভাইয়ের জন্য ক্লাসটা শেয়ার করে দিলে আমার মনে হয় না খুব বেশি ক্ষতি হবে। গত ক্লাসে আমাদের মোটামুটি শেয়ার পড়েছিল, আজকের ক্লাসে শেয়ার নাই। তোমরা একটু ক্লাসটা শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দাও, তোমার জন্যই ভালো। আগামী 2টা মাস সময় এই ক্লাসটা তোমার টাইমলাইনে থাকা মানেই এই টপিকটা তোমার ক্লিয়ার থাকা। তোমার যখনই মনে হয় যে এই ক্লাসটা আমি হচ্ছে সাবটাইটেল আগে কেমনে আসে বলার আগে আই ডোন্ট নো, তো তোমার যখনই মনে হবে যে ক্লাসটা আবার একটু দেখে নিই, তুমি দেখে নিতে পারতেছো। তো অবশ্যই ভাইয়ের জাস্ট এইটুকু রিকোয়েস্ট থাকবে যে আমরা ক্লাস করতেছি, আমরা চাই যে আমি চাই যে অ্যাটলিস্ট তোমরা একটা ভালো রেজাল্ট করো। তো এই ভালো রেজাল্ট করার জন্য ভাইয়া এই যে সার্ভিসটা দিচ্ছি। আমি গত 2 দিন হচ্ছে বাসায় ছিলাম, আজকে হয়তো আমি বাসা থেকে আসতাম না, আসছি জাস্ট তোমাদের জন্য যে না আমার ভাই ব্রাদারগুলা ক্লাস অপেক্ষায় আছে, তাদেরকে অবশ্যই ক্লাস নিতে হবে এবং তাদের পরীক্ষা খুব সন্নিকটে, তাদেরকে যদি ক্লাস না নেই তাদের প্রিপারেশনটা গুছানো হবে না। সো এইটুকু ভাইয়া। তো এইটুকু বলবো যে ভাইয়াকে ভালোবেসে, ভাইয়া যেমন তোমাদেরকে ভালোবেসে পেইড ক্লাসের সমান ক্লাস। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো সাত্তার ভালো আছে ভাইয়া। এই যে পেইড ক্লাসের মতো ক্লাসগুলো তোমাদেরকে ফ্রি দিচ্ছি, আগামী 2 মাস ধরে আমি দিয়ে যাব, আমার জায়গা থেকে যতটুকু সম্ভব তোমাদের জন্য করে যাব। তো তোমরা ভাইয়ের জন্য এইটুকু কইরো, ক্লাসটা হচ্ছে শেয়ার দিয়ে দেবে ভাইয়া, কথা বুঝেছো? তো শেয়ার দিলে আমার আসলে খুব বেশি লাভ হয় না, আমি জাস্ট এইটুকু চাই যে যেহেতু ক্লাসটা আসলে নিচ্ছি আমার ক্লাসটা যেন সবার মধ্যে পৌঁছায়, কথা শুনেছি, যেহেতু ফ্রি ক্লাস নিচ্ছি এইটুকু আমার হচ্ছে চাওয়া। যে তুমি শেয়ার দিলে আমি টাকা পাই এমন কিছু না, কিন্তু কথা বুঝতে পেরেছো? আমি ফেসবুক এখনও আমার মনিটাইজ করা না, কথা বুঝতে পেরেছো? মানে করা না, অ্যাড করা না, আমার কোনো টাকা পয়সা আসে না তোমাদের ভিডিও টিডিও থেকে, কথা বুঝতে পেরেছো? দের ইজ নো বেনিফিট ইন ইট, কথা বুঝতে পেরেছো? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? তো ভালো আছি তোমাদের দোয়ায়। চলো আমরা আসলে ক্লাস শেয়ার করি। আচ্ছা 18 জন শেয়ার দিয়েছে, থ্যাংক ইউ ভাই। যারা যারা শেয়ার দিয়েছো মন থেকে থ্যাংক ইউ। আই নো দ্যাট যা তোমরা আমাকে ভালোবাসো, কথা বুঝেছো? আমি তোমাদেরকে ভালোবাসি। তো চলো আমরা হচ্ছে কমপ্লেনিং সেন্টেন্সটা পড়ি ভাইয়া। পড়তে হবে পাগলের মতো। আচ্ছা এটা আমি আসলে অ্যাডমিশনে সবসময় বলে যাই যে আসলে যারা আমার স্টুডেন্ট ছিল অফলাইনে যারা ক্লাস করে তাদেরকে আমি সবসময় একটা কথা বলি যে পাগলের মতো পড়তে হবে, বাট পাগল হওয়া যাবে না। একটা মোমেন্টে এসে আসলে আমাদের পাগলের মতো পড়তে হয়, কারণ যদি তুমি হচ্ছে আগে পড়াশোনা করে না থাকো তোমাকে এই মোমেন্টে আসলে পাগলের মতো পড়তেই হবে। দেয়ার ইজ নো আদার ওয়ে। তুমি যদি পড়তে পারো তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা, যদি না পারো ভালো রেজাল্ট করতে পারবা না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? এই তো ভালো আছি। এই যে আমাদের মানুষজন আস্তে আস্তে কমে যাচ্ছে, আমরা যখন ফার্স্ট ক্লাসের দিকে করতেছিলাম আমাদের 100%, আমরা কি ক্লাস করতে পারি? ডেফিনেটলি, কেন নয় ভাইয়া। আমরা যখন প্রথম দিকে ক্লাস দিতাম আমাদের 100+ ক্রস করতো, এখন আস্তে আস্তে যে আমরা শুরু করেছি 70 জন। তার মানে হচ্ছে আমাদের বাকি যারা তাদের ধৈর্য শেষ 2টা ক্লাস করার পরেই। তো যার 2টা ক্লাস করার পরে ধৈর্য শেষ, আমি জানি না সে কিভাবে আগামী 2 মাস নিজেকে একটা ভালো প্রিপারেশনের দিকে নিয়ে যাবে। আমি আই ডোন্ট নো, হয়তো সে বিকল্প কোনো চিন্তা করছে বা হয়তো অফলাইনে অনেক পড়াশোনা করতেছে এরকম কিছু। বাট আমি এইটুকু বলবো যে স্বজন ভাইয়ের ক্লাসগুলো করো, যদি ভালো কিছু না পাও আমার মনে হয় যে এইটুকু কনফিডেন্স নিয়ে ক্লাসে দাঁড়াইছি যে ইনশাল্লাহ ভালো কিছু পাবা এবং সেই পাওয়াটা তোমাদের জন্যই। আচ্ছা কেমন জানি লাগতেছে, মনে হচ্ছে এটা হয় ভাইয়া, এটা সবসময় হয়, এটা আমারও হয়তো। আমি যখন পরীক্ষার সন্নিকটে চলে আসছিল আমার নিজেরই ফিলটা হয়েছিল, আমার মনে হচ্ছিল যে আমি আসলে কিছুই পারি না। আমি নিজে হচ্ছে নটরডেম কলেজে ছিলাম, কথা বুঝতে পেরেছো? তো আমি যখন নটরডেম কলেজে ছিলাম, এখন জানো তোমরা নটরডেম কলেজের পরিবেশটা কিরকম। নটরডেম কলেজে যেটা হয় যে আশেপাশে যেই দিকে তাকাচ্ছি এভরিওয়ান ইজ ব্রিলিয়ান্ট, এভরিওয়ান ইজ ব্রিলিয়ান্ট। তো ওই মোমেন্টটা এসে আমার আসলে একটু যে ফিলটা হইতেছিল যে আমি মনে হয় কিছুই পারি না, কথা বুঝতে পেরেছো? আমি মনে হয় কিছুই পারি না, ওরা মনে হয় সবই পারে। আর আশেপাশে যাকে দেখতেছিলাম সবাইকে মনে হচ্ছিল আর মাল্টি ট্যালেন্টেড। হ্যাঁ ডেফিনেটলি নটরডেমের স্টুডেন্টরা ট্যালেন্টেড হয়, বাট তাদেরকে দেখে আমার মনে হচ্ছিল আমি ছাড়া বাকি সবাই ট্যালেন্টেড। এই ফিলটা আমার হচ্ছিল যে আমারই মনে হয় একমাত্র রেজাল্ট খারাপ হবে, বাকি সবার মনে হয় ভালো হবে। বাট এই ফিলটা বেশি দিন রাখা যাবে না, তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স নিয়ে আসতে হবে। কনফিডেন্সটা কখন আসবে? যখন তুমি পড়াশোনা করবা, কথা বুঝতে পেরেছো? যখন তুমি পরিশ্রম করবা অটো তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে যে না সে যদি পারে আমি হচ্ছে পারবো। আচ্ছা ভাইয়া ক্লাসটা শুরু করতেছি, এটা শোনার দরকার নাই। আচ্ছা বেশি কিছু বললে আবার তোমরা অধৈর্য হয়ে যায়। চলো আমরা শুরু করি। আজকে আমাদের টপিক হচ্ছে কমপ্লেনিং সেন্টেন্স। হোয়াট ইজ কমপ্লেনিং সেন্টেন্স, জিনিসটা আসলে কি? আচ্ছা প্রভার্ব থাকবে আজকে, হ্যাঁ প্রভার্বের থাকবে আজকে, এবং প্রভার্ব নিয়ে আসলে বলবো আজকে আমি ক্লাসের। প্রভার্বের জন্য মানে আমাদের হচ্ছে কমপ্লেনিং সেন্টেন্স একটা ব্যাপার হচ্ছে কমপ্লেনিং সেন্টেন্স কি করতে হয় আমাদের। অ্যাকচুয়ালি কমপ্লেনিং সেন্টেন্সে একটা বাক্যের অর্ধেক দেওয়া থাকে। ধরো একটা সেন্টেন্সের হাফ আমাদের দেওয়া থাকে, বাকি হাফ আমাদের কি করতে হয়? পূরণ করতে হয়, তাই না?
তো এই যে সেন্টেন্সটাকে কমপ্লিট করা, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কথা বুঝতে পেরেছ? এখন দেখবা তোমাদের যে টপিকটা আছে কমপ্লিটিং সেন্টেন্স এইচএসসি টপিকের মধ্যে, ওটার মধ্যে দেখবা কমপ্লিট সেন্টেন্সটা এভাবে লেখা আছে, টপিকটার নামটা এভাবে লেখা আছে, কমপ্লিটিং দ্য সেন্টেন্স উইথ ফ্রেজ এন্ড ক্লজ। যে ফ্রেজ দিয়ে এবং ক্লজ দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করো। কেমন আছেন ভাই? এই তো ভালো আছি। এখন কথা হচ্ছে ভাইয়া, ফ্রেজ দিয়ে ক্লজ দিয়ে যে তুমি সেন্টেন্সটাকে কমপ্লিট করবা, তার জন্য তো তোমার আগে এইটা বুঝতে হবে যে ফ্রেজ কি ক্লজ কি। তার মানে খুব কঠিন কিছু না, ফ্রেজ এবং ক্লজের বেসিকটা জানা থাকলে তোমার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছো? আবারও বলতেছি, এখন এই কমপ্লিটিং সেন্টেন্স ভাই একটু সহজ করে বুঝেন। আমার মনে হয় আমি যত সাবলীলভাবে বলি বা যত সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করি, খুব কম মানুষই সেই কাজটা করে। কথা বুঝতে পেরেছো? আমার ক্লাসটা তুমি করো, আমার মনে হয় তোমার কাছে অনেক বেশি সহজ লাগবে। কথা বুঝতে পেরেছো? তাহলে একটু খেয়াল করো। তাহলে এই যে কমপ্লিটিং সেন্টেন্স, আমাদের একটা সেন্টেন্সের অর্ধেক দেওয়া থাকে, বাকি অর্ধেক তোমাকে পূরণ করতে হয়। এই হাফ যে পূরণ করতে হয়, এটাকে মানে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিট মানে সম্পূর্ণ করা, সেন্টেন্স মানে বাক্য। কি দিয়ে? ক্লজ এবং ফ্রেজ দিয়ে। ক্লজ মানে কি ভাইয়া? ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ বা বাক্যের একটা অংশ। কথা বুঝতে পেরেছো? এখন এই যে ক্লজ দিয়ে তুমি যে পূরণটা করবা, ক্লজটা আসলে কিভাবে আসবে? তুমি যদি নর্মালি তোমার সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট রাখো, ভার্ব রাখো, ওই জিনিসটাকে আমরা ক্লজ বলবো। তার মানে তুমি যদি সেন্টেন্সটা কমপ্লিট করো সাবজেক্ট এবং ভার্বকে ইউজ করে, আবারও বলতেছি, তুমি যদি সেন্টেন্সটাকে কমপ্লিট করো সাবজেক্ট এবং ভার্বকে ইউজ করে, ওই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আবারও বলতেছি, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কোন জিনিসটাকে? তুমি যখন সাবজেক্ট এবং ভার্ব ইউজ করে সেন্টেন্সটাকে সম্পূর্ণ করবা। এইবার ফ্রেজ কি? ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। খেয়াল করবা, শব্দগুচ্ছ কি? গুচ্ছ মানে কি? ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। খেয়াল করবা, ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। শব্দগুচ্ছ মানে কি? শব্দগুচ্ছ মানে হচ্ছে যেখানে শব্দ একটা না, একের বেশি আছে। তার মানে আমি যদি সহজ ভাষায় বলি, যেটাকে আমরা বলি একাধিক শব্দ। তার মানে যখনই তুমি দেখবা একাধিক শব্দ একসাথে থাকবে, তাকে আমরা বলবো হচ্ছে ফ্রেজ। এখন কথা হলো ভাইয়া, ক্লজের মধ্যে তো একাধিক শব্দ থাকে, পার্থক্যটা কি ক্লজের সাথে ফ্রেজের? পার্থক্যটা হচ্ছে ক্লজের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকে, ফ্রেজের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকে না। আবারও বলতেছি, ক্লজের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকে আর ফ্রেজের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকে না। তার মানে তুমি যদি সাবজেক্ট এবং ভার্ব দুইটাকে ইউজ করে সেন্টেন্সটাকে সম্পূর্ণ করো, এটা হচ্ছে ক্লজ দিয়ে সম্পূর্ণ করা। তুমি যদি চিন্তা করো না ভাইয়া আমি সাবজেক্ট ভার্ব ছাড়াই সেন্টেন্সটাকে সম্পূর্ণ করব, এটা হচ্ছে ফ্রেজ দিয়ে সম্পূর্ণ করা। তোমার টোটালি স্বাধীনতা রয়েছে, তুমি সেন্টেন্সটা যেইভাবে কমপ্লিট করতে পারো সেইভাবেই সঠিক। তুমি যদি ক্লজ দিয়ে সম্পূর্ণ করো তাহলেও তুমি মার্কস পাবা, তুমি যদি ফ্রেজ দিয়ে সম্পূর্ণ করো তাহলেও তুমি কি পাবা? মার্কস পাবা। কথা বুঝতে পেরেছো? যেমন তুমি খেয়াল করো, আই নো দ্য ম্যান, এইটুকু তোমার সেন্টেন্সে দেওয়া থাকবে, তোমাকে কমপ্লিট করতে হবে এইটুকু দিয়ে। এবার দেখো আমি কমপ্লিট করছি কি দিয়ে? হু সলভস ইট। হুটা হচ্ছে সাবজেক্ট, সলভস হচ্ছে ভার্ব। দেখো আমি সাবজেক্ট ভার্ব দিয়ে সম্পূর্ণ করেছি না, এটাকে বলা হয় ক্লজ দিয়ে সম্পূর্ণ করা। আবার দেখো, আই নো এ ব্রিলিয়ান্ট পারসন। খেয়াল করো, আই নো এ ব্রিলিয়ান্ট পারসন। এইবার সম্পূর্ণ করেছি, দেখো এখানে শব্দ আছে কয়টা? তিনটা। একটা এ শব্দ, ব্রিলিয়ান্ট আরেকটা শব্দ, পারসন আরেকটা শব্দ। তাহলে মোট কয়টা শব্দ পাইলাম? তিনটা। এবং দেখো এই তিনটা শব্দের মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব নাই। এ কি সাবজেক্ট? না। ব্রিলিয়ান্ট কি সাবজেক্ট? না। পারসন কি সাবজেক্ট? না। এদের মধ্যে কোনো ভার্ব নাই। এই যে সাবজেক্ট ভার্ব ছাড়া তুমি সম্পূর্ণ করেছো, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ফ্রেজ। তোমার মনে কনফিউশন আসতে পারে ভাইয়া তাহলে পরীক্ষার হলে আমি কোনটা ইউজ করব, ক্লজ নাকি ফ্রেজ? তোমার যেটা ভাল লাগে, তোমার যেটা ভাল লাগে। তুমি যদি ক্লজ দিয়ে পারো ক্লজ দিয়ে করবা, তুমি যদি ফ্রেজ দিয়ে পারো ফ্রেজ দিয়ে করবা। এইটুকু আমার মনে হয় তুমি ক্লিয়ার হয়েছো। তাহলে সাবজেক্ট ভার্ব ইউজ করে সম্পূর্ণ করলে ক্লজ দিয়ে সম্পূর্ণ করা হয়, সাবজেক্ট ভার্ব ছাড়া সম্পূর্ণ করলে ফ্রেজ দিয়ে সম্পূর্ণ করা হয়। একটু পানিটা খেয়ে নিচ্ছি। আচ্ছা, পিডিএফ কি দিব? যে শেয়ার করবে তাকে দিব, যে শেয়ার করবে তাকে দিব। ঠিক আছে, প্রত্যেকদিন মানবতার খাতিরে দিয়ে দিই, অনেক বেশি ভালোবাসি তাই তোমাদেরকে। ঠিক আছে, তো আজকে চিন্তা করছি যে না দিব না। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সটা কয়েকভাবে আসে। একটা হচ্ছে তোমার ফ্রেজ দিয়ে সম্পূর্ণ করতে হয়, একটা হচ্ছে ক্লজ দিয়ে সম্পূর্ণ করতে হয়। এই দুটো তুমি জানছো মাত্রই। ফ্রেজ দিয়ে সম্পূর্ণ করতে হয়, ক্লজ দিয়ে সম্পূর্ণ করতে হয়। আরেকটা জিনিস দিয়ে সম্পূর্ণ করতে হয় যেটাকে আমরা বলি প্রোভার্ব। প্রত্যেক বছর
একটা প্রভার্ব থাকেই, যেটাকে আমরা বলি প্রবাদ বাক্য, বাংলায় বলি প্রবাদ বাক্য। এখন কথা হচ্ছে ভাইয়া, ফ্রেজটাও আমি শিখলাম, ক্লজটাও আমি শিখলাম। প্রভার্ব কিন্তু ভাইয়া শিখার জিনিস নাই, প্রভার্ব কিন্তু বোঝার জিনিস নাই, প্রভার্ব হচ্ছে মুখস্থ করার জিনিস। প্রভার্ব হচ্ছে মুখস্থ করার জিনিস। কথা বুঝতে পেরেছো? প্রবাদ বাক্য, তুমি ওকে প্রবাদ বাক্যের হাফ দিয়ে দিবে, বাকি হাফ প্রবাদ বাক্য তোমাকে হচ্ছে কি করতে হবে? পূরণ করতে হবে। সেই প্রবাদ বাক্যের জন্য তোমাদের স্পেশাল আমি একটা শীট তৈরি করেছি প্রভার্বের উপরে। কথা বুঝতে পেরেছো? একটা স্পেশাল লেকচার শীট আমি তৈরি করেছি, ছোট্ট লেকচার শীট, অনেক না, স্পেশাল শীট আমি তৈরি করেছি 2 পেজের, মেবি 2 পেজের একটা শীট তৈরি করেছি। তুমি যদি ওই স্পেশাল শীটের প্রবাদ বাক্যগুলা পড়ো, প্রভার্বগুলা পড়ো, তোমার আর কোনো প্রভার্ব পড়া লাগবে না। যেই প্রভার্বটা তোমার এইচএসসি পরীক্ষায় আসবে ওইটা ওই শীট থেকেই আসবে, এর বাইরে থেকে আসবে না, 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 বলে দিলাম। কথা বুঝতে পেরেছো? যদি না মিলে তারপর এই যে ক্লাসটা নিচ্ছি স্ক্রিনশট দিয়ে রাখো, পরে আমাকে বললো যে ভাই আপনি বলছিলেন কিন্তু মিলে নাই। অবশ্যই ওই লেকচার শীটটা থেকেই আসবে, আসবে, আসবে। এখন কথা হচ্ছে এই যে স্পেশাল শীটটা, এই স্পেশাল শীটটা কে পাবে? আজকের এই স্পেশাল প্রভার্বের যে শীটটা, সেটা সেই পাবে যে ক্লাসটা শেয়ার করবে। এইটার মধ্যে কোনো ভুল নাই, যে ক্লাসটা শেয়ার করবে সেই পাবে। আবারও বলতেছি, কথা বুঝতে পেরেছ? এইটা আমি দিব না, এইটা আমি তাকেই দিব যে ক্লাসটা শেয়ার করে, স্পেশাল শীটটা অবশ্যই ক্লাসটা শেয়ার করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে 01609815558, এই নাম্বারে অবশ্যই আমি তাকেই সেই স্পেশাল লেকচার শীটটা দিব। এটা বলে রাখলাম। কথা বুঝতে পেরেছ? ক্লাসের স্লাইড আমি মানবতার খাতিরে দিয়ে দেই, বাট ওইটা আমি তাকেই দিব যে হচ্ছে ক্লাসটা শেয়ার করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে স্ক্রিনশট পাঠাবে। কথা বুঝতে পেরেছ? চলো আমরা পড়াশোনা শুরু করি। আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে যেই জিনিসটা প্রত্যেক বছরই থাকে, একটা হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশনাল মানে কি ভাইয়া? কন্ডিশনাল মানে হচ্ছে শর্ত, কন্ডিশন মানে হচ্ছে শর্ত। তার মানে হচ্ছে শর্তাধীন বাক্য। একটা বাক্য হাফ দেয়া থাকে, বাকি হাফ আমাদের পূরণ করতে হয়। প্রভার্বের শীটটা কই পাবো? মাত্রই বললাম, প্রভার্বের শীটটা তাকে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে যে এই ক্লাসটা শেয়ার করে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবে, তাকে আমি প্রভার্বের শীটটা দিব। কথা বুঝতে পেরেছো? অবশ্যই দিব, তোমাদের জন্য বানাইছি, তাকেই আমি দিব। ওকে, তো যেটা বলছিলাম, তো এই কন্ডিশনাল আছে হচ্ছে 4টা। এই 4টা কন্ডিশনাল থেকে আমরা যদি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করি, আমাদের 1টা 2টা মাঝে মাঝে 3টাও থাকে। কথা বুঝতে পেরেছো? তার মানে এই কন্ডিশনালটা আমাদের ভালো করে পারতে হবে। যারা যারা শেয়ার দিচ্ছ থ্যাংক ইউ, জাস্ট স্ক্রিনশটটা রেখে দিও। দেখো, প্রথমত ইফ যুক্ত সেন্টেন্স আমাদের যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়। ভাই প্রেজেন্ট ইনডিফিনিট কি? প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে বি1, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে পরের অংশ আমাকে সম্পূর্ণ করতে হবে ফিউচার ইনডিফিনিট দিয়ে। খেয়াল করবা, ফিউচার ইনডিফিনিট কি ভাইয়া? ফিউচার ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস বি1। কথা শুনে যারা টেন্স পারো তারা তো পারোই, যারা টেন্স পারো না, যারা টেন্সের বেসিকটাও যাদের নাই, যারা টেন্সের বেসিক নিয়ে হচ্ছে টেনশন করতেছ, তাদের জন্য আবার এটা বলে দিলাম। কথা শুনেছ? এই যে এটা বলে দিলাম, এই যে ফিউচার ইনডিফিনিট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস বি1। অনেকে বলতে পারো ভাইয়া আমাদের তো ফিউচার ইনডিফিনিটের শ্যালও আছে। মডার্ন গ্রামারে শ্যালের আর ইউজ হয় না, মডার্ন গ্রামারে শ্যালের ইউজ হয় না, উইলটাই ইউজ হয়। এই জন্য আমরা উইলটাই মাথায় রাখবো। আচ্ছা ভাই, ফ্লো চার্টের একটা ক্লাস দিয়ে, আচ্ছা ফ্লো চার্টের উপর ক্লাস নিব, গ্রাফেন চার্টের উপর আলাদা করে ক্লাস নিব, প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় ওটার উপর আলাদা ক্লাস নিব, অ্যাপ্লিকেশন লেটার কিভাবে লিখতে হয় এগুলোর উপর আলাদা ক্লাস নিব। টেনশন করার কোনো দরকার নাই ভাইয়া। ওকে, এবার খেয়াল করবো। তাহলে যেটা বলছিলাম, তাহলে ইফ যুক্ত সেন্টেন্স একটা যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট বা বি1 থাকে, তাহলে আমরা পরেরটা কমপ্লিট করবো কি দিয়ে ভাইয়া? ফিউচার ইনডিফিনিট দিয়ে, যেটাকে আমরা বলি সাবজেক্ট প্লাস উইল প্লাস বি1। যেমন ইফ ইউ ডু দিস, আমি বলতে পারি ইউ উইল গেট মানি। তুমি যদি এই কাজটা করো তাহলে তুমি টাকা পাবে। তাহলে একটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, এই যে দেখো ডোটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, কিভাবে বুঝলাম? বি1। তাহলে পরেরটা আছে কি ভাইয়া? পরেরটা আমরা কি দিয়ে করেছি? ফিউচার ইনডিফিনিট। এখন কথা হলো ভাইয়া আমার কি টাইমলাইনে শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ ভাইয়া। অনেকে আছে টাইমলাইনে শেয়ার করে না, মেসেঞ্জারে শেয়ার করে, হোয়াটসঅ্যাপে শেয়ার করে, ওইটা কোন ধরনের শেয়ার আমি জানি না, একটু টাইমলাইনে শেয়ার করে দিও। ওকে, তাহলে খেয়াল করবো। এখন কথা হচ্ছে ভাই আমার কি এই সেন্টেন্সটাই পরীক্ষার হলে লিখতে হবে? না ভাইয়া, এই সেন্টেন্সটা লিখতে হবে না। তুমি যদি অন্য সেন্টেন্স লিখো তাহলেও সঠিক হবে যদি সেইটা ফিউচার ইনডিফিনিট হয়, যদি সেইটা ফিউচার ইনডিফিনিট হয়। যেমন তুমি যদি লেখো ইফ ইউ ডু দিস
আই উইল বি হ্যাপি, তুমি এই কাজটা করলে আমি খুশি হব, এই সেন্টেন্সটাও সঠিক, কারণ এটাও কি আছে, ফিউচার ইনডিফিনিট আছে। এই যে বলেছি ইউ উইল অ্যাচিভ ইট, এইটাও সঠিক। ইউ উইল সাকসেস ইন লাইফ, এটাও সঠিক। তবে আমি একটু একটা কথা বলবো, আমরা ক্লাস 2, 3, 4 থেকে যখন থেকে লেখা শুরু করছি, তিনটা জিনিস, সাকসেস ইন লাইফ, প্রসপার ইন লাইফ, শাইন ইন লাইফ, লিখতে আসি অন্টস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ হয়ে গেছে, টিচারদেরও হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট শেয়ার অপশনে গিয়ে শেয়ার, ওই শেয়ার নামে একটা চিহ্ন আছে, ওটাতে ক্লিক করলেই টাইমলাইনে শেয়ার হয়েছে। তাহলে খেয়াল করবো, এই তিনটা জিনিস একটু ইগনোর করো। এই তিনটা জিনিস দেখতে দেখতে স্যারদের মাথা তিতা হয়ে গেছে, মুখ তিতা হয়ে গেছে। তো এই তিনটা জিনিস দেখলে স্যাররা পছন্দ করে না। কথা বুঝতে পেরেছ? আচ্ছা, থিমের উপরে ক্লাস নেবো। পছন্দ করে না কি? এই প্রসপার ইন লাইফ, শাইন ইন লাইফ আর সাকসেস ইন লাইফ। এই তিনটা একটু না দিও, আমি বলবো আর কি। কথা বুঝতে পেরেছ? কারণ এই তিনটা একেবারে হচ্ছে মানে টিচাররা তিতা করে ফেলছে। তো দেখো, তাহলে খেয়াল করবা, তাহলে একটা যদি থাকে হচ্ছে ভাই প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা আমরা কি দিয়ে করব? পরেরটা আমরা ফিউচার ইনডিফিনিট দিয়ে করব। এইবার খেয়াল করো, ইফ যুক্ত সেন্টেন্স একটা যদি, খেয়াল করবা, ইফ যুক্ত সেন্টেন্স একটা যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরেরটাও আমাদের করতে হবে কি দিয়ে? প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে। কি দিয়ে? সাবজেক্ট প্লাস বি1 দিয়ে। এখন তুমি মনে মনে চিন্তা করতেছো, স্যারের কি মাথা নষ্ট হয়ে গেল কিনা? থ্যাংক ইউ ভাই, যারা যারা শেয়ার করেছো, লটস অফ থ্যাংক ইউ। তোমাদেরকে আমি মন থেকে ভালোবাসা দিব, পাশাপাশি লেকচার শিটও দিব, ঠিক আছে? তাহলে খেয়াল করো, অনেকের মাথায় একটা কোশ্চেন চলে আসছে, ভাইয়া মাত্র আপনি পড়াইলেন যে একটা যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, আরেকটা হবে ফিউচার ইনডিফিনিট। এখন আবার আপনি বলতেছেন একটা যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। এই তো দিলেন একটা কনফিউশনে ফালাই দিয়া। তাহলে পরীক্ষার হলে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরেরটা আমি কি প্রেজেন্ট ইনডিফিনিট দিব নাকি ফিউচার ইনডিফিনিট দিব? মাথা তো এখানে আমার নষ্ট হয়ে যাবে, তাই না? আমি বলবো কনফিউশনে পড়ার কোনো দরকার নাই, অবশ্যই যেহেতু লিখেছি ক্লিয়ারও করে দিব। নরমালি ইফ যুক্ত সেন্টেন্স একটা যদি বি1 থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে তুমি পরেরটা ফিউচার ইনডিফিনিট দিয়ে কমপ্লিট করবা, কোনো ভুল নাই। তবে ইফ যুক্ত সেন্টেন্স একটা যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটাও তুমি প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে কমপ্লিট করবা যদি সেন্টেন্সটা হয় চিরন্তন সত্য। যদি সেন্টেন্সটা হয় চিরন্তন সত্য, তাহলে মনে রাখবা, তাহলে নরমালি একটা প্রেজেন্ট ইনডিফিনিট হইলে পরেরটা ফিউচার ইনডিফিনিট। চিরন্তন সত্য হইলে একটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরেরটাকেও আমরা কমপ্লিট করব কি দিয়ে? প্রেজেন্ট ইনডিফিনিট দিয়েই। দুইবার শেয়ার ডান, থ্যাংক ইউ। আচ্ছা, মানুষ 72 জন, সবাই শেয়ার করতেছে, কিন্তু শেয়ার হচ্ছে 48টা। তার মানে অনেকে আবার শেয়ার করে নাই, তারা চিন্তা করছে না লুকিয়ে লুকিয়ে আসবো, লুকিয়ে লুকিয়ে ক্লাস করব, লুকিয়ে লুকিয়ে চলে যাব, ঠিক আছে? এই ধরনের প্ল্যান তাদের। দেখো, যেমন ইফ ইউ বয়েল ওয়াটার, তুমি যদি পানি গরম করো, আমি কি বলতে পারি? ইট মেক্স স্মোক। তুমি যদি পানি গরম করো, এটা থেকে ধোঁয়া বের হবে, এটা ধোঁয়ার সৃষ্টি করবে। ভাইয়া এটা কি চিরন্তন সত্য না? যখনই আমি পানি গরম করব, তখনই ওটা থেকে কি বের হবে? ধোঁয়া বের হবে। পানি গরম করতেছি কিন্তু এটা থেকে ধোঁয়া বের হচ্ছে না, এমন হওয়া পসিবল না। যখনই আমরা পানি গরম করতে যাব, তখনই ওইটা থেকে কি বের হবে? ধোঁয়া বের হবে। কি সত্য? চিরন্তন সত্য। তাহলে ইফ যুক্ত সেন্টেন্স যেহেতু চিরন্তন সত্য আছে, দেখো তো ভাইয়া, পরেরটা আমরা কি দিয়ে করেছি? পরেরটা আমরা বি1 দিয়েই করেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়েই করেছি। কেন করেছি? কারণ এটা কি সত্য? চিরন্তন সত্য। এখন যদি এইটা চিরন্তন সত্য না হইতো, তাহলে আমরা কি করতাম? তাইলে আমরা এটাকে ফিউচার ইনডিফিনিট করে দিতাম। এটাকে ইট মেক্স না লিখে লিখতাম ইট উইল মেক। খেয়াল করবা, আমরা কি লিখতাম? ইট উইল মেক, যেটা হচ্ছে আমাদের নর্মাল স্ট্রাকচার। কথা বুঝতে পারছো? তাহলে আবার একটু খেয়াল করো, ঠান্ডা মাথায় নিয়ে নাও, ঠান্ডা মাথায় ইট উইল মেক স্মোক দিলে কি ভুল হবে? হ্যাঁ, ভুল হবে ভাইয়া। খেয়াল করবা, তাহলে ঠান্ডা মাথায় নিয়ে নাও। নরমালি ইফ যুক্ত সেন্টেন্স একটা যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা কি হবে? পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট, মানে সাবজেক্ট প্লাস উইল প্লাস বি1। তার মানে তুমি যদি প্রেজেন্ট ইনডিফিনিট দেখো, তুমি ফিউচার ইনডিফিনিট দিয়ে কমপ্লিট করবা। তবে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আবার চিরন্তন সত্যও আছে, তখন তুমি আর ফিউচার ইনডিফিনিট দিয়ে করবা না, তখন তুমি আবার প্রেজেন্ট ইনডিফিনিট দিয়েই করবা। প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপরে একটা বি1 থাকবে, তারপরে একটা অবজেক্ট থাকবে। যেমন এই যে ইট মেক্স স্মোক। কথা বুঝতে পেরেছ? ইট মেক্স স্মোক। ভাইয়া এটা যদি ফিউচার দিয়ে করি তাহলে ভুল হবে, এটা ফিউচার দিয়ে করলে ভুল হবে এবং ভুল হবে।
এটাকে প্রেজেন্ট দিয়ে করতে হবে। যেমন আরেকটা আমি তোমাদেরকে করতে দেই, আমি বললাম এইটা তোমরা করো, কমেন্টে করো, ইফ ইউ অ্যাড 2 and 2। আচ্ছা, এই যে দিলাম, দিচ্ছি তো ভাইয়া, তুমি বলার আগেই দিয়েছি ভাইয়া। ভাই এটা যদি ফিউচার দিয়ে করি হবে না ভাইয়া, বলে দিলাম আগেই, ঠিক আছে? আবার বলে দিচ্ছি হবে না, খেয়াল করবা। তাহলে এই যে ইফ ইউ অ্যাড 2 and 2, এটা তোমরা কমেন্টে করো, আমি দেখতে চাই একটু কতটুকু ধরতে পারতেছো। আমি আবার বলে দিব, যদিও সমস্যা নাই, জাস্ট একটুই করো, কমেন্টে আনসার দাও দেখি। ইফ ইউ বয়েল ওয়াটার, দ্য ওয়াটার উইল মেক পিওর ড্রিঙ্কিং ওয়াটার। এটা সেন্টেন্স হয় না, প্রমোহন। কেন হয় না? ওয়াটার উইল মেক পিওর ড্রিঙ্কিং ওয়াটার, এটা হয় না। সাবজেক্টও ওয়াটার ও অবজেক্টও ওয়াটার, কনফিউজিং হয়ে গেছে। ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য কি করব? ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য রাইটিং পার্টের উপরে ক্লাস দিব, না হলে ফ্রি হ্যান্ড রাইটিং পারা যাবে না। কথা পেরেছো? ইফ ইউ অ্যাড 2 and 2 ইট মেক্স 4। ওকে, অপূর্ব বললো আমাদের ইট মেক্স 4। বাকি একটু কমেন্ট করো ভাইয়া, 30 সেকেন্ড টাইম, বেশি সময় আমি দিব না, 30 সেকেন্ড টাইম, তারপর আমি বলে দিব। একটু কমেন্ট করো ভাইয়া, একটু কমেন্ট করো দেখি পারো কিনা। আচ্ছা, ইট মেক্স 4, ইট মেক্স 4। আচ্ছা, ইট মেক্স 4, সবাই একই আনসার, ইট মেক্স 4। আচ্ছা, তবে যেটা তোমরা করছো কয়েকজন, আগেই বলে দিই, মার্কস পাবা না। কোন কাজটা করলে মার্কস পাবা না? ওকে, দেখো তোমরা লিখছো ইট মেক্স 4, ইট মেক্স 4, ম্যাক্সিমাম এই জিনিসটা লিখছো, এরা মার্কস পাবা না, এরা মার্কস পাবা না। ইটস নট এ মেসেঞ্জার, ইটস নট আ মেসেঞ্জার যে তুমি লিখবা ইট মেক্স 4। অনেকে হয়তো চিন্তা করে এইভাবে লিখে দিবে, ইট মেক্স 4, আরো সহজ হয়ে গেল, একবারে সহজ, শর্ট ফর্ম। ঠিক আছে, টিচার তোমাকে দিবে হচ্ছে 0। খেয়াল করবা, ইট মেক্স 4 লিখা যাবে না, ইটস নট ম্যাথ। তুমি ইংলিশ লিখতেছ, তোমাকে লিখতে হবে ইট মেক্স 4, ইট মেক্স 4। তো যেখানে সেখানে মেসেঞ্জারের মতো শর্ট ফর্ম ইউজ করতে চাইও না। আবারও বলতেছি, যেখানে সেখানে মেসেঞ্জারের মতো শর্ট ফর্ম ইউজ করতে চাইও না। তোমরা অনেক আইলসা, তোমরা এই মেসেঞ্জারের মতো মেসেঞ্জার চালাইতে চালাইতে খালি শর্ট ফর্ম ইউজ খোঁজো, যে ভাই শর্ট কিভাবে করা যায়। ঠিক আছে, তো এই শর্ট ফর্ম ইউজ করা যাবে না, এটা হবে ইট মেক্স 4। অথবা তুমি বলতে পারো ইট বিকামস 4, যেটা কি হয়ে যায়, 2 এ 2 এ 4 হয়ে যায়। এটা একটা চিরন্তন সত্য, তুমি খেয়াল করো তো, তুমি যতবার 2 আর 2 যোগ করবা এটা কি হবে? এটা 4ই হবে। যতবার তুমি 2 আর 2 যোগ করবা এটা কি হবে ভাইয়া? 4ই হবে। তার মানে কি সত্য? চিরন্তন সত্য। যেহেতু চিরন্তন সত্য, তাই আগেরটাও হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটাও কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। আই হোপ যে আমরা ধরতে পেরেছি। ক্লিয়ার না ভাইয়া? এবার ক্লিয়ার না? ক্লিয়ার কি না? ওকে, ডান। হোয়াটসঅ্যাপ দিয়ে দিয়েছি স্ক্রিনশট দিয়ে। ওকে, যারা যারা স্ক্রিনশট দিয়েছো তারা হচ্ছে, আমি ক্লাস শেষে, এখন তো ক্লাসে আছি, ক্লাস শেষে তারপর হচ্ছে প্রভাবের লেকচার শিটটা পাঠিয়ে দিব। কলস পেরেছো? ভালো আছেন ভাইয়া? এই তো ভালো আছে। আবারও বলে দিচ্ছি, এই কমপ্লেনিং সেন্টেন্সের একটা কোশ্চেন আমাদের সবসময় আসে কোত্থেকে? প্রভার্ব থেকে। সেই প্রভার্বের স্পেশাল লেকচার শিটটা তারাই পাবে যারা এই ক্লাসটাকে শেয়ার করে দিয়ে তারপর স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে। 0160919815558। কত পেরেছো? বলে দিলাম। যারা যারা শেয়ার করে আমাকে নক করবে হোয়াটসঅ্যাপে, তাদেরকে আমি হচ্ছে এই প্রভার্বের স্পেশাল লেকচার শিটটা দিয়ে দেবো। ওকে, আসো এইবার আমাদের যদি ইফ যুক্ত সেন্টেন্স থাকে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, খেয়াল করবা, যদি থাকে পাস্ট ইনডিফিনিট অথবা থাকে ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস অথবা হ্যাড প্লাস সাবজেক্ট, খেয়াল করবা, একটু বুঝার আছে। প্রথমত আগে প্রথমটা ক্লিয়ার হোক। যদি ইফ যুক্ত সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট হয়, যেমন বি2, পাস্ট ইনডিফিনিট মানে কি? বি2, তখন তোমার বাকিটা কমপ্লিট করতে হবে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভি1 দিয়ে। এখন কত হলো ভাইয়া? আমি কি 3টা ইউজ করব? না ভাইয়া, একটা, যেটা তোমার ভাল লাগে। তোমার যদি উড ভাল লাগে উড নিও, কুড ভাল লাগলে কুড নিও, মাইট ভাল লাগলে মাইট নিও, যেটাকে তোমার ভাল লাগে সেটাকে নিবা, সেটাই সঠিক, কোনো পার্থক্য নাই। এবং তারপরে কি দিয়ে করতে হবে? বি1 দিয়ে। যেমন ইফ আই গট দ্য চান্স, দেখো ভাইয়া আমাদের গেট আছে নাকি গট? গট আছে। গেটটা হচ্ছে প্রেজেন্ট, গটটা হচ্ছে কি? পাস্ট।
তাহলে ইফ যুক্ত সেন্টেন্স আমাদের আছে পাস্ট ইনডিফিনিট। তাহলে পরেরটা আমরা কি দিয়ে করব? সাবজেক্ট প্লাস উড প্লাস V1। যেমন আমি কি বলতে পারি, ইফ আই গট দ্য চান্স আই উড টেক ইট। আমি চান্সটা নিব। এখন তুমি যদি আই উড না বলে আই কুড বলো তাহলেও সঠিক। তুমি যদি আই মাইট বলো তাহলেও সঠিক। আই উড ট্রাই মাই বেস্ট, সীমা বণিক, হ্যাঁ এইটাও সঠিক ভাইয়া, খেয়াল করবো এটাও সঠিক। আচ্ছা, মিনিং করে দিয়েন, ওই যে 2 2 4 হয়, মিনিং তো করে দিচ্ছি সবগুলারই। আচ্ছা, তার মানে আমি যদি এই সুযোগটা পাই আমি এটা কি করব? গ্রহণ করব। খেয়াল করো, তাহলে কখন? পাস্ট ইনডিফিনিট। কি হয়েছে? সাবজেক্ট প্লাস উড প্লাস V1, এটা হচ্ছে স্ট্রাকচার। এইবার দেখো পরেরটা, ওয়ার প্লাস সাবজেক্ট। খেয়াল করবা, যদি তুমি দেখো এইটা পরীক্ষা কিন্তু আসে তোমাদের, তোমরা যদি বিগত বছরের কোশ্চেন দেখো, আই উড ডান্স, কেন রে ভাই এত কিছু রেখে ডান্স কেন করবা? দেখো ওয়ার প্লাস সাবজেক্ট, আমাদের সেন্টেন্সে যদি ওয়ার প্লাস সাবজেক্ট থাকে আমরা একই স্ট্রাকচার করব। কেন একই স্ট্রাকচার করব? কারণ এই ওয়ার প্লাস সাবজেক্টটাও হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এটা তোমরা যদি বিগত বছরের কোশ্চেন দেখো, দেখবা এই ওয়ার প্লাস সাবজেক্ট প্রায় আমাদের পরীক্ষায় আসছে, প্রায় বোর্ডে আসছে। কথা বুঝতে পেরেছো? এখন কত হলো ভাইয়া, এই ওয়ার প্লাস সাবজেক্টটাকে কেন আমরা পাস্ট ইনডিফিনিট হিসেবে কাউন্ট করব? কেন তাকে আমরা পাস্ট ইনডিফিনিট হিসেবে গণ্য করব? কেন? তার স্পেশালিটি কি? তার কারণটা হচ্ছে এই যে ওয়ার আই দেয়ার যে সেন্টেন্সটা লিখা না, এর মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি ছিল ইফ আই ওয়ার দেয়ার। কথা বুঝতে পারছো? এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি ছিল ইফ আই ওয়ার দেয়ার। এই ইফ আই ওয়ার দেয়ারকে সংক্ষিপ্ত করে লেখা হয়েছে ওয়ার আই দেয়ার। এবার দেখো তো, এই যে ইফ আই ওয়ার দেয়ার, এটা কি পাস্ট ইনডিফিনিট না? ওয়ারটা কি পাস্ট ইনডিফিনিট? আমরা জানি আর, তারপরে ইজ, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আর ওয়ার থাকলে হয়ে যায় কি? পাস্ট ইনডিফিনিট, তাই না? তাহলে এই যে ইফ আই ওয়ার দেয়ার, এটা কি টেন্স? পাস্ট ইনডিফিনিট। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে আমাদের একই স্ট্রাকচার। তাহলে কি বলতে পারি? ওয়ার আই দেয়ার আই উড স্ল্যাপ হিম। কথা বুঝতে পেরেছ? আমি যদি ওইখানে থাকতাম আমি তাকে থাপ্পড় দিতাম। কথা বুঝতে পেরেছ? আমি তাকে কি দিতাম? থাপ্পড় দিতাম। বা ওয়ার আই দেয়ার আই উড কমপ্লিট মাই ওয়ার্ক। হ্যাঁ, আমি যদি এখানে থাকতাম আমি আমার কাজটাকে কি করতাম? কমপ্লিট করতাম। কথা বুঝতে পেরেছ? ওয়ার আই দেয়ার আই উড হেল্প হিম, আমি তাকে সাহায্য করতাম। কথা বুঝতে পেরেছ? আমি একটু নেগেটিভ মাইন্ডেড দিয়েছি, তোমার একটু পজিটিভ বলতেছো, ভেরি গুড। ঠিক আছে, যে ওয়ার বায়া ওয়াজ হইলো না কেন? এই যে এটা সুন্দর কোশ্চেন করেছে শিশির আমাদের ভাইয়া, খেয়াল করবো, ওটা জোস কোশ্চেন করেছে ভাইয়া। ওয়াজ কেন হইলো না? কারণ আয়ের সাথে তো ওয়াজ বসে, তাই না? খেয়াল করবা, আমাদের যেসব সেন্টেন্সে কন্ডিশনাল আছে, শর্ত, কন্ডিশনাল বা শর্তযুক্ত যত বাক্য আছে, এই বাক্যগুলোতে কখনো ওয়াজ হয় না, সবসময় ওয়ার বসে। এটা সবসময় মনে রাখবা। শর্তযুক্ত যত বাক্য আছে, আমাদের কন্ডিশনাল যেসব সেন্টেন্স আছে, বা আচ্ছা গুড, আই উড টিচ হিম, সঠিক। আই উড জয়েন দ্য ফাংশন, এটাও সঠিক। আই উড হেল্প দ্য পোর পিপুল, এটাও সঠিক। আই উড এনজয় দ্য মোমেন্ট, এটাও সঠিক। ভেরি গুড, এই যে পারতেছো তোমরা, ভেরি গুড। খেয়াল করো, তাহলে এই যে কন্ডিশনাল যে সেন্টেন্সগুলো আছে, মানে শর্তযুক্ত সেন্টেন্স, সেই সেন্টেন্সগুলোতে কখনো ওয়াজ বসে না। এমন এটা ইফ হইতে পারে, আনলেস যুক্ত হইতে পারে, তারপর হচ্ছে উইশ যুক্ত হইতে পারে, অ্যাজ ইফ হইতে পারে। তাহলে যে কোনো কন্ডিশনাল সেন্টেন্স থাকলেই সেটার ক্ষেত্রে আমাদের কি হয় না? ওয়াজ হয় না, ওয়ার হয়। কথা বুঝতে পেরেছো? আই উড হাগ হার, অভিজিৎ ভালো হয়ে যা ভাই, যেখানে সেখানে যাকে তাকে হাক করা যাবে না, বলে খারাপ জিনিস। ঠিক আছে, লক্ষণ তো ভালো না, মনের মধ্যে খালি উল্টাপাল্টা চিন্তা ভাবনা। ওকে, এবার আসো তারপরেরটা। যদি আমাদের ইফ যুক্ত সেন্টেন্স হয় পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কোনটা ভাইয়া? পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস বিটি। মনে রাখবা, কি প্লাস বিটি? হ্যাড প্লাস বিটি। যদি আমাদের সেন্টেন্সে হ্যাড প্লাস বিটি থাকে, অথবা হ্যাড প্লাস বিটি প্লাস সাবজেক্ট থাকে, তুমি হ্যাড প্লাস বিটি পাইলেই বুঝে ফেলবা। কথা বুঝতে পেরেছো? হ্যাড প্লাস বিটি পাইলেই তুমি বুঝে যাবা সেটা পাস্ট পারফেক্ট। সেই ক্ষেত্রে তোমার স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট, তারপরে এই তিনটার মধ্যে যে কোনো একটা, তারপরে হ্যাভ প্লাস বিটি। আগেরটার সাথে মিলিয়ে ফেলো না ভাইয়া, আগেরটার সাথে মিলিয়ে ফেলো না। আগেরটা ছিল উড কুড মাইট প্লাস V1, আর এইটা হচ্ছে উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস বিটি। আবারও বলতেছি, উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস বিটি। তো আগেরটার সাথে যেন আমরা গুলায় না ফেলি, ওইটাতে ছিল V1, এটা হচ্ছে কি হ্যাভ প্লাস বিটি। যেমন ইফ আই হ্যাড বট এ কার, আমি যদি একটা গাড়ি কিনতাম, তাহলে হ্যাড বট মানে কি? পাস্ট পারফেক্ট। তাহলে আমাদের কি হয়ে যাবে? ইফ আই হ্যাড বট এ কার, আমি কি বলতে পারি? আই উড হ্যাভ ড্রাইভেন ইট।
খেয়াল করবা, আই উড হ্যাভ ড্রাইভেন ইট, আমি এটা কি করতাম, আমি এটাকে চালাইতাম। আই উড হ্যাভ ড্রাইভেন ইট, বা আই হ্যাভ ভিজিটেড ঢাকা। রাফি একটু ভুল করছো, এটা হবে আই হ্যাভ ভিজিটেড টু ঢাকা। কোনো এরিয়ায় গেলে বা কোনো জায়গায় গেলে তার আগে টু বসাইতে হয়। আই উড হ্যাভ ভিজিটেড টু ঢাকা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো লুবনা, ভালো আছি, কংগ্রেচুলেশন তোমাকে টু গেট চান্স ইন জিএসটি। অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া, ভালো করে পড়াশোনা করো আর ভাইকে ট্রিট দিও। ওকে, তাহলে খেয়াল করো, তাহলে এই যে ইফ যুক্ত সেন্টেন্স পাস্ট পারফেক্ট থাকার কারণে আমরা পরেরটা কি দিয়ে করেছি, উড হ্যাভ প্লাস ভিথ্রি দিয়ে করেছি। আবার দেখো, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভিথ্রি, যখনই তুমি দেখবা যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভিথ্রি আছে, তুমি বুঝে যাবা সেটা পাস্ট পারফেক্ট। কেন? কারণ এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি ছিল ইফ আই হ্যাড বিন দেয়ার, এটাকে ঘুরাইয়া লেখা হয়েছে হ্যাড আই বিন দেয়ার। তার মানে হ্যাড আই বিন মানেও যা, উড হ্যাভ বিন মানেও এই, ইফ আই হ্যাড বিন মানেও তা। ড্রাইভ হলো না কেন? ড্রাইভ কেন হবে ভাইয়া? কারণ এই যে হ্যাবের পরে সবসময় কি বসে ভাইয়া, হ্যাবের পরে বি3 বসে ভাইয়া, হ্যাবের পরে সবসময় বি3 বসে। ড্রাইভের বি3 হচ্ছে কি ভাইয়া, ড্রাইভেন। ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন। হ্যাঁ, ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন, বি3, বি1 না। আই উড হ্যাভ মেড এ ড্রাইভ, হ্যাঁ এইটাও হবে সৈকত। আচ্ছা, দেন আই উড ড্রাইভ, আই উড ড্রাইভ হবে না ভাইয়া। আচ্ছা, আই উড হ্যাভ ট্রাভেলড টু ঢাকা মেডিকেল কলেজ, নট শুধু আর ট্রাভেল বানান ভুল করেছো প্রমোহন, ট্রাভেল রংপুর আসবে ইনশাল্লাহ আসবো। হ্যাঁ ভাইয়া, ক্লাসের পিডিএফটা দিয়েন, ক্লাসের পিডিএফটা দিয়েন, দিব শান্ত ভাইয়া, সুন্দর করে ক্লাসটা শেয়ার করে দাও, তারপরে দিব। ওকে, দেখো তাহলে হ্যাড আই বিন দেয়ার, আমি যদি ওইখানে থাকতাম, আমি কি বলতে পারি, আই উড হ্যাভ সলভড দ্য প্রবলেম। আই উড হ্যাভ সলভ দ্য প্রবলেম, আমি প্রবলেমটাকে কি করে ফেলতাম, প্রবলেমটাকে সলভ করে ফেলতাম। আমি যদি ওইখানে থাকতাম, আমি প্রবলেমটাকে সলভ করে ফেলতাম। আই উড হ্যাভ কিকড হিম, কেন রে শিশির, মারামারি কেন করবা ভাইয়া, মারামারি ভালো না, ভায়োলেন্স খারাপ জিনিস, ঠিক আছে, ভায়োলেন্স করা যাবে না। আচ্ছা, আই উড হ্যাভ টট হিম, ওকে, আই উড হ্যাভ হেল্পড হিম, ওকে, ভেরি গুড। এই যে আমরা পারতেছি, এই যে তোমরা কমেন্টে আনসার করতেছো, এর মানে কি বুঝাচ্ছে, তোমরা ধরতে পারতেছো। এই যে তুমি কমেন্টে আনসার করতেছো না, এটা খুব বেশি কিছু হচ্ছে না, কিন্তু তোমার ব্রেনে গেঁথে যাচ্ছে। কথা বুঝেছো? যারা কমেন্ট আনসার করতেছে না, যারা শুধু শুনতেছে দেখতেছে, হ্যাঁ তাদের ব্রেনেও যাচ্ছে, বাট তুমি যে কমেন্ট করতেছো তোমার একটু বেশি যাচ্ছে। কেন? কারণ যার সাথে সাথে তুমি যখন টাইপ করতেছো, তোমার ব্রেন এটাকে বেশি করে অ্যাবজর্ভ করতেছে, তোমার এটা করে বেশি মনে থাকবে। ওদের যদি 5 দিন মনে থাকে, তোমার 15 দিন মনে থাকবে, ওদের 15 দিন মনে থাকলে তোমার 30 দিন মনে থাকবে। কথা বুঝেছো? আচ্ছা, তাহলে খেয়াল করো, তাহলে আমরা খেয়াল করবো ইফ যুক্ত সেন্টেন্স যদি পাস্ট পারফেক্ট থাকে, বাকিটুকু আমরা কমপ্লিট করব উড, কুড, মাইট, যে কোনো একটা দিয়ে তার সাথে হ্যাভ প্লাস ভিথ্রি দিয়ে। তোমার যদি উড ভাল লাগে উড দিও, কুড ভাল লাগলে কুড দিও, মাইট ভাল লাগলে মাইট দিও, আমি না করব না, যেটা দিবা সেটাই সঠিক, একটাও ভুল নাই। এবার আসো, যদি আমাদের সেন্টেন্সে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, খেয়াল করবা, যদি আমাদের সেন্টেন্সে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, আই উড এক্সপ্লেইন ইট, উড এক্সপ্লেইন ইট হবে না তনু, উড হ্যাভ এক্সপ্লেইনড ইট হবে, উড হ্যাভ এক্সপ্লেইনড ইট হবে, উড হ্যাভ এক্সপ্লেইনড ইট। হ্যাঁ, আচ্ছা খেয়াল করবা, তাহলে এই যে আমাদের যদি সেন্টেন্সে অ্যাজ ইফ অ্যাজ দো থাকে, যখনই দেখবা অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে কিন্তু একটা থাকেই, এটা কিন্তু মাস্ট থাকেই। কথা বুঝতে পেরেছো? অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে কিন্তু একটা থাকে, সো এটা যদি পারো 1 মার্ক কিন্তু পেয়ে যাচ্ছ তুমি, এটা পারলেই 1 মার্ক তুমি কনফার্ম করে ফেলতেছো। তাহলে খেয়াল করো, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি অ্যাজ ইফ অ্যাজ দো থাকে, তাহলে আমি কিভাবে কমপ্লিট করব? তুমি জাস্ট দেখবা অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে কি আছে। যদি দেখো অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট আছে, সোজা কথায় প্রেজেন্ট টেন্স আছে। তুমি যদি দেখো অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে আছে প্রেজেন্ট টেন্স, তারপরে তুমি বসাই দিবা পাস্ট ইনডিফিনিট, মানে বি2 দিয়ে করবা। যদি আগে দেখো আছে পাস্ট টেন্স, তাহলে পরে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে করবা, হ্যাড প্লাস বি3 দিয়ে। তাহলে দুইটা জিনিস, দুইটা সিম্পল জিনিস তুমি মনে রাখবা। একটা হচ্ছে যদি দেখো আগে আছে প্রেজেন্ট টেন্স, তাহলে পরে করবা পাস্ট ইনডিফিনিট দিয়ে। যদি দেখো আগে আছে পাস্ট টেন্স, তাহলে পরেরটা করবা পাস্ট পারফেক্ট দিয়ে। সিম্পল জিনিস, আবার বলে দিচ্ছি, আগে প্রেজেন্ট টেন্স, তো পরে পাস্ট ইনডিফিনিট দিয়ে করবা। আগে দেখো যদি আছে পাস্ট টেন্স, তাহলে পরে পাস্ট পারফেক্ট দিয়ে করবা। কথা বুঝেছো? যেমন হি ওয়াক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড, অলরেডি একজন কমেন্ট আনসার দিয়ে দিয়েছে, সে এমন ভাবে হাঁটতেছিল যেন সে একটা পাগল। কথা বুঝতে পেরেছো? আর যেহেতু কন্ডিশনাল, এই জন্য আমরা ওয়াজ ইউজ না করে ওয়ার দিয়েছি।
কথা বুঝতে পেরেছো? শর্তযুক্ত বাক্যগুলোতে ওয়াজ হয় না, ওয়ার হয়। হ্যাঁ, রাফি হি ওয়াজ এ প্রেসিডেন্ট হবে না, হি ওয়ার এ প্রেসিডেন্ট হবে, যে সে এমন ভাবে হাঁটতেছে যেন সে দেশের প্রেসিডেন্ট। হি ওয়ার এ প্রেসিডেন্ট, ওয়াজ হবে না, ওয়ার হবে। সে এমন ভাবে হাঁটতেছে যেন সে দেশের কি, প্রেসিডেন্ট। এবার হি টোল্ড অ্যাজ দো, ভাইয়া টেল আছে নাকি টোল্ড, টোল্ড, তার মানে প্রেজেন্ট আছে নাকি পাস্ট, পাস্ট। তাহলে আগে যেহেতু আছে পাস্ট, পরেরটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট। যেমন হি টোল্ড অ্যাজ দো হি হ্যাড গন দেয়ার, সে এমন ভাবে বলেছে যেন সে আগেও ওইখানে গিয়েছে, সে এমন ভাবে বলেছে যেন সে ওইখানে গিয়েছে। আচ্ছা, হি ওয়ার, ওয়ার বানানি সব ভুল করতেছে কেন তোমরা সবাই? ওয়ার বানান WERE, হি হ্যাড নন এভরিথিং। হ্যাঁ হবে, অবশ্যই হবে। হি ওয়ার এ গুড বয়, ওয়ার বানান ভুল করা যাবে না ভাইয়া, ঠিক আছে? ওয়ার বানান হচ্ছে WERE। হ্যাঁ, তাহলে খেয়াল করো, তাহলে আগে যদি থাকে প্রেজেন্ট টেন্স, তাহলে পরে কি দিবা, পাস্ট ইনডিফিনিট, সিম্পল। আগে যদি থাকে পাস্ট টেন্স, তাহলে পরে দিবা পাস্ট পারফেক্ট। দুইটা সিম্পল জিনিস তুমি জাস্ট মনে রাখবা। তাহলে যখন তোমার অ্যাজ ইফ অ্যাজ ডু দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স আসবে, তুমি দুইটা জিনিস জাস্ট মনে রাখবা। আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে পরেরটুকু পাস্ট ইনডিফিনিট দিয়ে করবা। আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরেরটুকু পাস্ট পারফেক্ট দিয়ে করবা। আমার মনে হয় আমরা এটুকু ক্লিয়ার হয়েছি। আসো পরেরটা, আনলেস যুক্ত সেন্টেন্স। যদি আমাদের আনলেস দিয়ে কন্ডিশনাল আছে, আনলেসেরটা একবারেই সিম্পল একটা ব্যাপার, ইফের মতো। আনলেস দিয়ে যদি, আনলেসের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, মানে B1 থাকে, তাহলে তুমি পরেরটা করবা হয় ফিউচার ইনডিফিনিট দিয়ে, না হলে ফিউচার ইন্ডিকেটর দিয়ে। খেয়াল করবা, হয় করবা ফিউচার ইনডিফিনিট দিয়ে, না হলে ফিউচার ইন্ডিকেটর দিয়ে। এখন কত হলো ভাইয়া, ফিউচার ইনডিফিনিট তো বুঝি, ফিউচার ইন্ডিকেটর কি এক্সপ্লেন করে দিব এখনই। খেয়াল করো, যেমন আনলেস ইউ ডু দিস, আনলেসের সাথে আছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা কি দিয়ে করতে পারি আমরা, ফিউচার ইনডিফিনিট। যেমন আনলেস ইউ ডু দিস ইউ উইল নট পাস, যদি না তুমি এই কাজটা করো, তুমি এই পরীক্ষায় কি করবে না, পাস করবে না। বুঝতে পেরেছো? ইউ উইল নট পাস, কথা বুঝতে পেরেছো? আনলেস ইউ ডু দিস, আমি আরো একটা বলতে পারি, আনলেস ইউ ডু দিস ইউ উইল নট গেট মানি, তুমি টাকা পাবে না। তুমি যদি এই কাজটা না করো, তুমি কি করবে না, টাকা পাবে না। তাহলে আনলেস যুক্ত সেন্টেন্স একটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা আমরা কি দিয়ে করেছি ভাইয়া, ফিউচার ইনডিফিনিট দিয়ে করেছি। এবার সেকেন্ড সেন্টেন্সটা খেয়াল করো, আনলেস ইউ স্টাডি হার্ড, যদি না তুমি পড়াশোনা করো, আমি কি বলতে পারি, ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম, যদি না তুমি পড়াশোনা করো, তুমি পরীক্ষায় কি করতে পারবে না, তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। যে অনেককে মেনশন করেছো বন্ধুদেরকে, থ্যাংক ইউ ভাইয়া যে মেনশন করেছো। আচ্ছা, আরবি দিয়ে লেখা কমেন্টটা, থ্যাংক ইউ ভাইয়া তোমাকে। হ্যাঁ, আচ্ছা, নট বা না দিয়ে নেগেটিভ কি বলতে চাইলে ভাইয়া? ওকে, তাহলে খেয়াল করো, তাহলে ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম। এইবার খেয়াল করো, এই যে সেকেন্ড যে সেন্টেন্সটা আমরা লিখছি না, এটাকে বলা হয় ফিউচার ইন্ডিকেটর। কেন বলা হয় তুমি খেয়াল করো, আনলেস ইউ স্টাডি হার্ড, যদি না তুমি পড়াশোনা করো, তুমি পরীক্ষায় কি করতে পারবে না, পাশ করতে পারবে না। তার মানে পরীক্ষায় পাশ করতে পারবে না, তার মানে পাশ এখনো করে নাই, করতে পারে বা ফেল করতে পারে, তার মানে ফিউচার টেন্স। কিন্তু দেখো, আমি কিন্তু ফিউচার টেন্স দেইনি, আমি কি ব্যবহার করেছি, আমি ক্যান ব্যবহার করেছি। ক্যান কি ভাই ফিউচার না, উইল শ্যাল হচ্ছে ফিউচার। তাহলে এই যে যখন আমরা ফিউচারকে ব্যবহার না করেও ফিউচার টেন্সকেই বুঝাই, এটাকে বলা হয় ফিউচার ইন্ডিকেটর। আবার বলতেছি, যখন আমরা ফিউচারকে না, ফিউচার টেন্স না লিখেও ফিউচারকে বুঝাই, এটাকে বলা হয় ফিউচার ইন্ডিকেটর। কথা বুঝতে পেরেছো? ইউ ক্যান নট গুড রেজাল্ট, এটা হয় না ভাইয়া। ইউ ক্যান নট গুড রেজাল্ট মানে হচ্ছে তুমি ভালো রেজাল্ট হতে পারবে না। সে কেন ভালো রেজাল্ট হবে, সে ভালো রেজাল্ট করবে, সে নিজে ভালো রেজাল্ট হবে না, সে ভালো রেজাল্ট করবে। ইউ ক্যান নট গেট GPA 5, হ্যাঁ এইটা হয়েছে। সেন্টেন্সে নট ইউজ না করলে, সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্স এ লিখলে, নট ইউজ না করলে কোনো সমস্যা নাই, নট ইউজ করতে হবে এমন কোনো সমস্যা নাই। আমি নট দিয়েছি, তুমি নট না দিয়ে তুমি যদি লেখো আনলেস ইউ ডু দিস ইউ উইল ফেল, তুমি যদি এই কাজটা না করো তুমি ফেল করবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। আমি নট দিয়েছি, তুমি নট না দিয়ে করলেও হবে। এই যে সবাই এক্সাম্পল দিচ্ছে নট দিয়ে, নট দিয়ে, নট দিয়ে, কেন ভাইয়া নট দিয়ে করছে মানে আমরা নট দিয়ে করব, এটা একটা কমন আমাদের বাঙালিদের জিনিস, ঠিক আছে? যে একজন যেটা করছে, ভাইয়া নট দিয়ে করছে মানে আমরা কি দিয়েই করবো, নট দিয়ে করবো না। তুমি নট ছাড়া করলেও হবে, তুমি নট ছাড়া করলেও হবে। তারপর দেখো, উইশ দিয়ে যদি সেন্টেন্স আসে, তাহলে তুমি পরেরটা কি করবা, পাস্ট ইনডিফিনিট দিয়ে করবা, B2 দিয়ে। যেমন আই উইশ
আই ওয়ার এ কিং, বা আই উইশ আই ডিড ইট। তুমি একটা পাস্ট ইনডিফিনিট দিলেই হয়ে যাবে। তাহলে যখনই তুমি দেখবা উইশ আছে, তাহলে উইশের পরে তুমি কি দিয়ে করবা ভাইয়া? পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে করবা। তাহলে মনে রাখবা, তাহলে উইশ থাকলেই কি দিয়ে করবা? পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। আচ্ছা, কথা বুঝতে পারছো? নেগেটিভ ইউজ করলে হবে, অবশ্যই হবে ভাইয়া, কোনো সমস্যা নেই। বুঝছো? তাহলে উইশ থাকলেই কি দিয়ে করবো ভাইয়া? পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে করবা। আমাদের মানুষজন কমে যাচ্ছে, তার মানে বাকিদের ধৈর্য কমে যাচ্ছে। কেন রে ভাইয়া? এত ধৈর্য কমে গেলে কেমনে ভালো মার্কস পাবা? কেমনে ভালো করবা ভাইয়া? এত কমে গেলে কেমনে হবা? যে 70 থেকে 50 জন চলে আসে, বাকি 20 জন হারাই গেছে, তাদের এ প্লাস পাওয়া লাগবে না, তারা পাস মার্ক তুলবে। যে কটা শিখছে পাস মার্ক চলে আসছে, আর মার্কস লাগবে না, তাই চলে গেছে। এরকম কি তোমাদের ব্যাপার? আচ্ছা, পরে দেখো, নোসোনার হ্যাড থাকলে আমরা দেন দিয়ে করব, স্কার্সলি হ্যাড থাকলে হোয়েন দিয়ে করব। খেয়াল করবা, নোসোনার হ্যাড থাকলে দেন, স্কার্সলি হ্যাড থাকলে হোয়েন, হার্ডলি হ্যাড থাকলে হোয়েন বা বিফোর। হার্ডলি হ্যাডটা পরীক্ষা খুব কম আসে, এই দুইটা আসে, এই দুইটা আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে বেশি আসে। তাহলে নোসোনার হেড থাকলে আমরা কি দিয়ে করব? দেন দিয়ে। স্কার্সলি হেড থাকলে কি দিয়ে করব? হোয়েন দিয়ে। এবং হোয়েনের পরে অবশ্যই, বা দেন হোয়েনের পরে বি2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে করব। বি2 মানেই পাস্ট ইনডিফিনিট। তাহলে দেন হোয়েনের পরেরটুকু আমরা কি দিয়ে করব? পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে করব। যেমন দেখো, নোসোনার হ্যাড হি সিন দ্য পুলিশ। নোসোনার হ্যাড আছে, তাহলে আমরা কি দিয়ে শুরু করব? আমরা দেন দিয়ে শুরু করব। No sooner had he seen the police then, এইবার তারপরে কি দিয়ে করব? পাস্ট ইনডিফিনিট। তাহলে আমি কি বলতে পারি? then he ran away, পুলিশ দেখার সাথে সাথেই সে পালাইছে। পুলিশকে দেখার সাথে সাথেই সে কি করছে? সে পালাইছে। then he ran away, রান লিখি নাই কিন্তু, ran লিখেছি, পাস্ট ইনডিফিনিট লিখেছি, পাস্ট ইনডিফিনিট লিখেছি। হ্যাঁ, উইশটা আরেকবার ভাই, উইশের পরে নরমাল পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট বি2, পাস্ট ইনডিফিনিট বা বি2 দিয়ে করবা। কথা বুঝতে পেরেছো? জাস্ট বি2 দিয়ে পাস্ট ইনডিফিনিট, এটা মনে রাখবা। উইশ থাকা মানেই সাবরিনা পরেরটুকু হচ্ছে পাস্ট ইনডিফিনিট হবে, পরেরটুকু পাস্ট ইনডিফিনিট হবে। আবার দেখো, স্কার্সলি হ্যাড, এবার যেহেতু স্কার্সলি হ্যাড আছে, তোমাকে কি দিয়ে করতে হবে? হোয়েন দিয়ে করতে হবে। তাহলে এবার আর দেন না, হোয়েন। তাহলে স্কার্সলি হ্যাড আই কল্ড হিম হোয়েন হি ওয়েন্ট দেয়ার। ওয়েন্ট, গো না, ওয়েন্ট, পাস্ট ইনডিফিনিট। আমি তাকে তখনই কল দিয়েছি যখন সে ওইখানে গিয়েছে, যখন সে ওইখানে গিয়েছে। ভাই, অ্যাডমিশন রিটার্নের জন্য আপনার কি কোর্স আছে? কোর্স থাকলে আমি ভর্তি হবো। আচ্ছা, আমার 2টা কোর্স সামনে আসবে। কথা বুঝতে পেরেছ? একটা হচ্ছে 27 ব্যাচের জন্য একাডেমিক কোর্স, পেইড কোর্স আসবে। 26-কে একটু বেশি ভালোবাসি, এজন্য 26কে ফ্রি করে দিয়েছি সব, ঠিক আছে? তো 27কেও ভালোবাসি, একটু কম ভালোবাসি, তাই তাদের জন্য পেইড, ঠিক আছে? আরেকটা কোর্স আমার সামনে আসবে অ্যাডমিশনের জন্য। অ্যাডমিশনের জন্য ফুল প্রুফ প্রিপারেশন, যারা অ্যাডমিশন দিতে যাচ্ছে বা যারা তোমরা এবছর অ্যাডমিশন দিবা ঢাকা ভার্সিটিতে অথবা মেডিকেলে, তো তাদের জন্য, অথবা নার্সিংয়ে, তাদের জন্য ইংলিশের একটা স্পেশাল কোর্স আমার আসবে। এখন না, অ্যাডমিশনটা আর একটু সামনে আসুক, তারপরে আসবে সেটা। কথা প্রত্যেক বছরই আসে, গত বছরও ছিল আমার, এবছরও আসবে। কথা হচ্ছে অ্যাডমিশনের জন্য আসবে। সেটাতে আমি তোমাদেরকে ফোর্স করবো না, কখনো বলবো না। তোমাদের যদি মনে হয় যে সজন ভাইয়ের কাছ থেকে আসলে কিছু শেখা যায় বা সজন ভাইয়ের পড়াটা আমি ধরতে পারি, তখন তোমরা অ্যাডমিশন কোর্সে এনরোল করো। কথা বুঝতে পেরেছো? ওকে, তাহলে দেখো, তাহলে যখনই আমরা দেখবো নোসোনার হ্যাড আছে, আমরা কি দিয়ে কমপ্লিট করবো ভাইয়া? দেন দিয়ে। যখন আমরা দেখবো স্কার্সলি হ্যাড, আমরা কি দিয়ে করবো? হোয়েন দিয়ে। আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো, দেন হোয়েনের পরে অবশ্যই পাস্ট ইনডিফিনিট দিয়ে করবো। ভাইয়া লাস্টেরটা বুঝতে পারিনি, লাস্টেরটা এই যে ভাইয়া স্কার্সলি হ্যাড ছিল তাই হোয়েন লিখছি, তারপরে এই যে পাস্ট ইনডিফিনিট ওয়েন্ট, গো এর পাস্ট কি? ওয়েন্ট, গো, ওয়েন্ট, গন, গো, ওয়েন্ট, গন। হ্যাঁ, প্রথমটা হচ্ছে যখনই সে পুলিশকে দেখছে তখনই সে পালাইছে। পরেরটার অর্থ হচ্ছে যখনই সে বাসায় পৌঁছেছে আমি তখনই তাকে কল দিয়েছি। কল দিয়েছি, আমি তো প্রত্যেকটা অর্থ বলেই দিচ্ছি, বারবারই তো বলে দিচ্ছি। আচ্ছা, সেন্টেন্স বানাইতে একটু সহজ। আচ্ছা, অর্থ বলে দিচ্ছি তো, যখনই সঙ্গে। আচ্ছা, নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এগুলা মানেই হচ্ছে, বুঝাই হচ্ছে যখনই, এগুলা বুঝাই হচ্ছে তোমার যখনই, যে যখনই এটা হয়েছে তখনই আমি ওইটা করেছি। যখনই বৃষ্টি এসেছে তখন আমি বাসায় গেছি। যখনই তার সাথে আমার দেখা হয়েছে আমি ডিপ্রেশনে পড়ে গেছি। যখনই আমি তাকে দেখেছি আমার খারাপ লেগেছে। এই জিনিসগুলো যখনই বুঝাই। ওকে, তারপরে দেখো, তারপরে হচ্ছে যদি সো দ্যাট থাকে, এইটা তোমরা ছোটবেলা পড়েছো ভাইয়া, এটা অনেকবার পড়েছো, অনেকবার পড়েছো। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া ফ্রি করার জন্য। এই যে ফ্রি করে দেওয়ার পরেও তো ভালোবাসা পাই না তোমাদের, তোমরা শেয়ার করো না ক্লাসকে, ভাইকে ভালোবেসে। তারপর হচ্ছে তোমরা ক্লাসেও আসো না। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমার প্রায় 4টা হোয়াটসঅ্যাপ গ্রুপ মিলিয়ে আমাদের প্রায় 2700-র মতো স্টুডেন্ট আছে।
2700 আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, খেয়াল করো। তো এই যে 2700 স্টুডেন্টের মধ্যে আমাদের এখন ক্লাস করতেছে কতজন? 55 জন। তার মানে আরো যে 2645 জন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, আমি জানি না তারা আসলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন আছে, হোয়াই। তারা আসলে হয়তো পরে করে ক্লাস, আমি জানি না, রেকর্ডেডটা করে, বা হয়তো তারা হচ্ছে এই করে না, আমি জানি না। হয়তো চিন্তা করছে ফ্রি, এত ওই যে আমরা তো বাংলাদেশি, আচ্ছা ফ্রি দিচ্ছে, অ্যাড হয়ে থাকি, করলে করলাম, না করলে নাই, এই জন্য তারা হয়তো করে না। আই ডোন্ট নো বাকিরা কেন করে না। আমি এক্সপেক্ট করেছিলাম যে 2700-র মধ্যে অ্যাটলিস্ট 400-500 ভাইয়ারা রেগুলার ক্লাস করবে, বাট হতাশ। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, তাহলে সো দ্যাট থাকলে আমাকে কি দিয়ে করতে হবে? সো দ্যাট অথবা সো ডট ডট ডট, দুইটা থাকলেই ক্যান অথবা কুড দিয়ে তারপরে বি1 দিয়ে করতে হবে। যেমন হি ইজ ডুইং হার্ড ওয়ার্ক সো দ্যাট, সে পরিশ্রম করতেছে, কেন করতেছে? সো দ্যাট হি ক্যান আর্ন মানি, সো দ্যাট হি ক্যান আর্ন মানি। খেয়াল করবো, অফলাইনে লোকেশনটা দিলে ভালো হতো। অফলাইনে আমার লোকেশন হচ্ছে মোহাম্মদপুরে, ইকবাল রোড এবং সায়েন্স ল্যাব কনকর্ড টাওয়ার, দুই জায়গায় আমি হচ্ছে পড়াই। ঠিক আছে, আর অ্যাডমিশনের সময় ফার্মগেটে পড়াই। ঠিক আছে, অ্যাডমিশনে ফার্মগেটে। তাহলে দেখো, হি ইজ ডুইং হার্ড ওয়ার্ক সো দ্যাট হি ক্যান আর্ন মানি। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া আপনি কুড কেন দিলেন না, ক্যান কেন দিলেন? তার কারণটা হচ্ছে, দেখো ইজ আছে ভাইয়া, ইজটা কোন টেন্স? ইজটা প্রেজেন্ট টেন্স, তাই আমি কুড না দিয়ে ক্যান দিয়েছি। এখন যদি এখানে ইজ না থাকে ওয়াজ থাকতো, তখন আমি ক্যান না দিয়ে কি দিতাম ভাইয়া? কুড দিতাম। খেয়াল করবো, কুড দিতাম। আচ্ছা, দুইটা লাইভ করে রেকর্ড করেছেন, আচ্ছা থ্যাংক ইউ শিশির ভাইয়া। লাইভ করাটা বেটার, রেসপন্স করা যায়, আমি ধরতে পারি, তোমরাও রেসপন্স করতে পারো যে কোথায় কোথায় গ্যাপ রয়েছে। ঠিক আছে, তো আমার মনে হয় না যে 2700-এর মধ্যে সবাই রেকর্ডেডটাও করে, আমার যেটা ধারণা হাতে গোনাই রেকর্ডটা করে। আচ্ছা, তারপরে দেখো, যেমন হি ওয়াজ টু সিক দ্যাট হি কুড নট কাম হিয়ার, সে এতটাই অসুস্থ যে সেইখানে আসতে পারেনি, সেখানে আসতে পারেনি। এবার দেখো ওয়াজ ছিল, তাই আমি ক্যান না দিয়ে কি দিয়েছি? কুড দিয়েছি, এবং কুডের পরে কি দিয়েছি? দেখো বি1 দিয়েছি। কামটা কি ভাইয়া? বি1। তাহলে খেয়াল করবা, সো দ্যাট অথবা সো ডট 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 দ্যাট থাকা মানেই তুমি ক্যান অথবা কুড তার সাথে বি1 দিয়ে করবা। হি কুড নট ইভেন ওয়াক, ভেরি গুড। হি কুড ডু নাথিং, সঠিক, দুইটাই সঠিক। ঠিক আছে, তারপরে দেখো দ্য ম্যান ইজ টু উইক। এবার যদি টু থাকে, এইটা ছোটবেলা পড়েছো ভাইয়া, যে টু থাকলে 2 + v1, টু থাকলে কি হয়ে যায়? 2 + v1। যেমন দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, লোকটা এতটাই অসুস্থ যে সে হাঁটতে পারছে না। ম্যান ইজ টু উইক টু ওয়াক, দ্য ম্যান ইজ টু উইক টু রান, দ্য ম্যান ইজ টু উইক টু কাম। আচ্ছা, নেগেটিভ বাক্য ভাইয়া, এটা নেগেটিভ করে লিখছি, তুমি পজিটিভ লিখলেও কোনো সমস্যা নেই, তুমি যদি নট না দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমার অর্থ প্রকাশ করা হচ্ছে কথা, তুমি যদি অর্থ প্রকাশ করতে পারো নট না দিয়ে, আমার কোনো সমস্যা নাই। কথা বুঝতে পেরেছ? ওকে, আসো পরেরটা। আচ্ছা, এবার হচ্ছে এই যে দেখো শব্দগুলো, এই শব্দগুলো একটু তোমাকে মাথায় রাখতে হবে ভাইয়া। এই শব্দগুলোকে আমরা বলি হচ্ছে ফ্রেজাল। মাইন্ড, পাস্ট, ওর্থ, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এডিক্টেড টু, উড ইউ মাইন্ড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এদেরকে আমি বলি হচ্ছে ফ্রেজ। এই ফ্রেজগুলা যখনই তুমি পাবা, তুমি বুঝে যাবা, তারপরে তোমাকে ভার্ব প্লাস আইএনজি দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? ভার্ব প্লাস আইএনজি দিয়ে। আবার বলতেছি, এই ফ্রেজগুলা সেন্টেন্সে থাকা মানেই তোমাকে ভার্ব প্লাস আইএনজি দিয়ে করতে হবে। আবারও বলতেছি, এই ফ্রেজগুলা সেন্টেন্সে থাকা মানেই তোমাকে ভার্ব প্লাস আইএনজি দিয়ে সেন্টেন্সটা করতে হবে। যেমন আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম, কেন গিয়েছিলাম? উইথ এ ভিউ টু রিডিং বুক, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম বই পড়ার উদ্দেশ্যে। রিডিং বুক, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম, কেন গিয়েছিলাম? বই পড়ার উদ্দেশ্যে। হি গট ইউজ টু ডুইং দিস, সে এটা করতে অভ্যস্ত। খেয়াল করবা, ইউজ টু মানে কিন্তু অভ্যাস থাকা। কথা বুঝতে পেরেছো? ইউজ টু মানে কি থাকা? অভ্যাস থাকা। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, হি ওয়েন্ট টু লাইব্রেরি উইথ ভিউ টু রিডিং উইথ মাই ফ্রেন্ড, অবশ্যই সঠিক। কথা বুঝতে পেরেছো? তাহলে এই যে ফ্রেজালগুলা, এইগুলো একটু মাথায় রাখবা। এই ফ্রেজালগুলা থাকা মানেই তাদের পরে তুমি ভার্ব প্লাস আইএনজি দিয়ে করবা। যেমন গট ইউজ টু থাকুক, মাইন্ড থাকুক, পাস্ট থাকুক, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, থাকা মানেই এদের পরে কি দিয়ে করতে হবে ভাইয়া? ভার্ব প্লাস আইএনজি দিয়ে করতে হবে। আবার বলতেছি, কি দিয়ে করতে হবে ভাইয়া? ভার্ব প্লাস আইএনজি দিয়ে করতে হবে। হি গট ইউজ টু ডুইং দিস, এই যে দেখো গট ইউজ টু,
এই যে দেখো গট ইউজ টু, এই যে গেট ইউজ টুর পাস্ট টেন্স, এই গেটের পাস্ট টেন্স কি গট, তোমরা আবার কনফিউজড হয়ে যাও না, গেটের পাস্ট টেন্স কি গট, এই যে গেট ইউজ টুরই পাস্ট ফর্ম কি গট ইউজ টু, কথা বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে খেয়াল করবা গেট ইউজ টুর পাস্ট ফর্মে কি গট ইউজ টু, তাহলে এটা থাকা মানেই তারপরে কি হয়ে যাবে ভার্ব প্লাস আইএনজি, ওয়ার্ক দিস হবে না ভাইয়া, ওয়ার্কিং, ওয়ার্কিং, কথা বুঝতে পেরেছো? ওয়ার্ক হবে না, অবশ্যই কি হবে ভার্ব প্লাস আইএনজি। এদের পরে টু থাকবে না, সবগুলোর পরে টু নাই তো, এই যে টু নাই, টু নাই, টু নাই, টু নাই, টু নাই, টু তো কয়েকটার পরে আছে জাস্ট, এই যে এদের পরে, এদের পরে সবগুলোর পরে টু থাকবে না ভাইয়া, সবগুলোর পরে টু থাকবে না, এই সবগুলো ফ্রেজাল, তুমি টু দিয়ে মনে রাখো না, কথা বুঝতে পেরেছো? এইগুলা ফ্রেজাল, এরা টু থাকলে হবে, টু না থাকলে হবে। ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, তোমাদের দোয়ায় যথেষ্ট ভালো আছি। ওকে, তারপরে দেখো লেট অ্যালোন, যদি আমাদের লেট অ্যালোন থাকে তাহলে আমরা কি করব, খেয়াল করব লেট অ্যালোন দ্বারা, লেট অ্যালোন থাকলে আমরা এমন একটা সেন্টেন্স লিখবো যেই সেন্টেন্সটা আসলে সম্ভব না, অসম্ভব, যেটা আসলে পসিবলই না, অথবা দূরের, অথবা দূরের কথা আমরা করব। যেমন হি ক্যান নট ড্রাইভ এ কার, লেট অ্যালোন ট্রাক, সে তো গাড়ি চালাইতে পারে না, ট্রাক চালানো কি অসম্ভব কথা বা দূরের কথা বা সম্ভবই না, কথা বুঝতে পেরেছি? তাহলে আমরা এমন একটা সেন্টেন্স অ্যাকচুয়ালি লিখবো লেট অ্যালোন থাকলে যেই জিনিসটা আসলে কি না, সম্ভবই না। যেমন হি ক্যান নট পাস ইন দ্য এক্সাম, লেট অ্যালোন গেট জিপিএ 5, সে তো পরীক্ষায় পাসই করতে পারে না, জিপিএ 5 পাওয়া কি কথা, দূরের কথা বা অসম্ভব কথা। এবার খেয়াল করো, যদি আমাদের সেন্টেন্সে ইনস্পাইট অফ, ডিসপাইট, বাট, দো, অলদো থাকে, এদের পরে আমাদের সব সময় বিপরীত বানানটা ভুল হয়েছে, এদের পরে সবসময় আমাদের বিপরীত সেন্টেন্স দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হয়, বিপরীত সেন্টেন্স লিখতে হয়, বিপরীত সেন্টেন্স। ইনস্পাইট অফ থাকলো, ডিসপাইট অফ, দো, অলদো থাকলো। যেমন ইনস্পাইট অফ বিং পুর হি হেল্পস আদার্স, খেয়াল করো, যদিও সে গরিব তা সত্ত্বেও সে বাকিদের হেল্প করে, এখন যেহেতু সে গরিব তার হেল্প কি করার কথা ছিল না, হেল্প নেয়ার কথা ছিল, তার সাহায্য নেয়ার কথা ছিল, কিন্তু সে কাজ করতেছে বিপরীত, সে গরিব কিন্তু সে বাকিদেরকে কি করতেছে, সাহায্য করতেছে। আচ্ছা খেয়াল করবো, বাকিদেরকে সাহায্য করতেছে। আচ্ছা ট্রেন, লেট অ্যালোন ট্রেন, হ্যাঁ এটাও হবে। আবার দো হি ইজ রিচ হি ইজ ডিসঅনেস্ট, যদিও সে ধনী সে হচ্ছে অসৎ, তার হওয়ার কথা ছিল সৎ কিন্তু সে হয়ে গেছে বিপরীত, সে হয়ে গেছে কি অসৎ। ভাইয়া কি বললাম? আচ্ছা তাহলে খেয়াল করবো, তাহলে এই যে আমাদের দো, অলদো, এই জিনিসগুলো থাকা মানেই আমরা কি করব, আমরা বিপরীত সেন্টেন্স দিয়ে সেন্টেন্সটাকে সম্পূর্ণ করব। আবারও বলতেছি ভাইয়া ঘুম পাচ্ছে, 1 ঘন্টাও ক্লাস হয় নাই ঘুম পাচ্ছে, ক্লাস মানে ধৈর্যই থাকে না আমাদের, কি একটা অবস্থা। ওকে খেয়াল করবো, বিকজ, সিন্স, অ্যাজ, এদের মানেই হচ্ছে কারণ ভাইয়া, এদের মানে হচ্ছে, এদের অর্থই হচ্ছে কারণ, যেহেতু এদের অর্থ কারণ তার মানে এরা এমন একটা সেন্টেন্সকে বুঝাবে যেটা কারণকেই বুঝায়। যেমন সিন্স দ্য ওয়াটার ওয়াজ ভেরি সল্টি পিপল ক্যান্ট ড্রিঙ্ক ইট, মানুষ এটা পান করতে পারে না, কেন পান করতে পারে না, কারণ এটা কি সল্টি, লবণাক্ত, পানি যেহেতু লবণাক্ত, তাহলে কি কারণে পান করতে পারে না, কারণ পানিটা কি লবণাক্ত, কারণকে বোঝায়। এজ ইট ইজ আ হসপিটাল মেনি পেশেন্টস কাম হিয়ার, অনেক রোগী এইখানে আসে, কেন আসে, কারণ এটা একটা হসপিটাল, কারণ এটা একটা কি হসপিটাল। তার মানে এই যে আমাদের সিন্স, এস, এই জিনিসগুলো সবসময় আমাদের কাকে বোঝায়, সবসময় আমাদের হচ্ছে কারণকে বোঝায়। তাহলে মনে রাখবা এরা মানেই হচ্ছে কারণ, তাহলে এরা এমন একটা সেন্টেন্সকে বোঝাবে যেই সেন্টেন্সটা আমাদের কি মিন করতেছে, আমাদের হচ্ছে কারণ মিন করতেছে। খেয়াল করবা কি মিন করতেছে ভাইয়া, কারণ মিন করতেছে। ভাইয়া এটা পাস্ট হবে না, এটা তো পাস্ট টেন্স আছে। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, ভালো ভালো একটা জিনিস ধরা দিচ্ছে, ওয়াজ আছে, তাহলে ক্যান্ট হবে না, কুডেন্ট হবে, পিপল কুডেন্ট ড্রিঙ্ক ইট, কুডেন্ট হবে। ভেরি গুড ভাইয়া, যে বলেছ অবশ্যই কুডেন্ট হবে ভাইয়া। ভাইয়া বাটের বাট ফর থাকলে কি করব, বাট ফর থাকলেও কারণকে বোঝাবে, বর্ষণ সৃজন বাট ফর থাকলেও কারণকে বোঝাবে ভাইয়া, পিপল কুডেন্ট ড্রিঙ্ক ইট, এটা হয় না হ্যাঁ জি অবশ্যই ভাইয়া, পিপল কুডেন্ট ড্রিঙ্ক ইট হবে যেহেতু পাস্ট টেন্স। পরেরটা দেখো, প্রোভাইডেড দ্যাট থাকা মানে কি হবে ভাইয়া, প্রোভাইডেড দ্যাট থাকা মানেই একটা হবে ফিউচার ইনডিফিনিট, পরেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট।
একটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা হবে ফিউচার, একটা হবে ফিউচার ইনডিফিনিট, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন আই উইল ট্রাভেল টু ঢাকা প্রোভাইডেড দ্যাট আই সলভ দিস। কথা বুঝতে পেরেছো? I will travel to Dhaka provided that I solve this. আমি ঢাকা যাব এই জন্য যেন আমি এটা কি করতে পারি, সলভ করতে পারি। তার মানে প্রোভাইডেড দ্যাট থাকলেই তুমি বুঝে যাবা একটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আরেকটা দিবা ফিউচার ইনডিফিনিট, আর যদি ফিউচার ইনডিফিনিট থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট দিবা। আবার বলতেছি, যদি দেখো ফিউচার আছে তাহলে প্রেজেন্ট দিবা, যদি দেখো প্রেজেন্ট আছে তাহলে ফিউচার দিবা। সিম্পল। তাহলে প্রোভাইডেড থাকা মানেই একটা প্রেজেন্ট ইনডিফিনিট ভাইয়া, বিকজ সিন্স এস থাকলে কি টেন্স হবে? টেন্স থাকতে বলতে ভাইয়া টেন্সের সাথে তো এটার কোনো কানেকশন নাই, টেন্সের সাথে এটার কোনো কানেকশন নাই। টেন্সের সাথে কানেকশন হচ্ছে ভার্বের। এই যে দেখো পাস্ট টেন্স ছিল, তাই আমরা পরেরটাও কি দিয়েছি, পাস্ট টেন্স দিয়েছি, কারণের জন্য না, কারণের জন্য পাস্ট টেন্স দিই নাই ভাইয়া। হ্যাঁ, তারপর হচ্ছে আচ্ছা, তাহলে এই যে আমি ঢাকা ট্রাভেল করব কেন, যেন আমি এটা কি করতে পারি, সলভ করতে পারি। এটা যেন বোঝায়। কথা বুঝতে পেরেছো ভাইয়া? কারণ না ভাইয়া, যেন বোঝায়। কথা বুঝতে পেরেছো? যেন বোঝায়। ওকে, তারপরে দেখো ইনস্টেড অফ বা ইন লিউ অফ, এদের পরে কি বসে? ইনস্টেড অফ এবং ইন লিউ অফ এর পরে সবসময় ফ্রেজ বসে। ফ্রেজ মানে কি ভাইয়া? ওই যে সাবজেক্ট ভার্ব থাকবে না, সাবজেক্ট ভার্ব থাকবে না, সাবজেক্ট ভার্ব থাকবে না। যেমন আই ইট পরোটা ইনস্টেড অফ রাইস, ইনস্টেড অফ রাইস। কথা বুঝতে পেরেছো? রাইসের মধ্যে সাবজেক্টও নাই, ভার্বও নাই। ইনস্টেড অফ মানে হচ্ছে পরিবর্তে। হ্যাঁ, খেয়াল করবো, অর্থটা খেয়াল রাখো, পরিবর্তে। যেমন শি লাইকস নোবেল ইন লিউ অফ পোয়েম, সে কবিতার বদলে কি পছন্দ করে? সে কবিতার বদলে উপন্যাস পছন্দ করে। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, লাস্টেরটার আরো একটা এক্সাম্পল দেন। লাস্টেরটা কোনটা? আচ্ছা, এটা যেন বুঝায়। যেমন আই উইল স্টাডি প্রোভাইডেড দ্যাট আই ক্যান পাস, আমি পড়াশোনা করব যেন আমি কি করতে পারি, পাস করতে পারি। কথা বুঝতে পেরেছো? আই উইল গো দেয়ার প্রোভাইডেড দ্যাট আই মিট হিম বা আই ক্যান মিট হিম, আমি ওইখানে যাব যেন তার সাথে আমি কি করতে পারি, দেখা করতে পারি। ওকে, তারপরে দেখো উড রাদার থাকলে, যখন এই উড রাদার থাকবে তখন কি দিয়ে করবা, দেন প্লাস V1। আবারও বলতেছি, দেন প্লাস V1। যেমন আই উড রাদার ডাই দেন বিগ, আমি বরং মরে যাব তবুও কি করব না, ভিক্ষা করব না। আবার বলতেছি, আমি বরং মরে যাব তবুও ভিক্ষা করব না। আবার আমি বলতে পারি আই উড রাদার ম্যারি, পরের টুকু আমাকে সেন্টেন্স দিয়ে দিল যে আই উড রাদার ম্যারি, তুমি কি বলতে পারো, দেন স্টাডি, আমি বরং বিয়ে করে ফেলবো তবু পড়াশোনা করব না। ঠিক আছে, অনেকের মনের চিন্তা যে আমি ইনস্টেড অফ এর মানেটা কি ভাইয়া? ইনস্টেড অফ এর মানে হচ্ছে পরিবর্তে। এই যে লিখে দিছি, ওই যে দেখো পাশে লিখে দিছি ভাইয়া, পরিবর্তে। ইনস্টেড অফ এবং ইন লিউ অফ দুইটার অর্থই হচ্ছে পরিবর্তে। কথা বুঝতে পেরেছো? তাহলে এই যে আই উড রাদার ম্যারি দ্যান স্টাডি, আমি বরং বিয়ে করে ফেলবো তবু কি করব না, পড়াশোনা করব না। পড়াশোনা অনেক ঝামেলা, তাই না? অনেকের মনের চিন্তা। তাহলে এই যে আমাদের উড রাদার থাকা মানেই কি দিয়ে করবা ভাইয়া, দেন প্লাস V1 দিয়ে করবা। আবার বলতেছে কি দিয়ে করবা, দেন প্লাস V1 দিয়ে করবা। ভাই হেড বেটারের পরে কি দেন থাকে? নেভার, নেভার, না না না। শিশির হেড বেটারের পরে দেন থাকে না, দেন শুধুমাত্র উড রাদারের পরে থাকে। আবার বলতেছি, দেন শুধুমাত্র উড রাদারের পরে থাকে, হেড বেটারের পরে থাকে না। আবার দেখো উইদাউট যদি থাকে, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলেই তুমি ক্যান নট প্লাস V1 দিয়ে করবা। যেমন উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম, তুমি যদি ভালো করে পরিশ্রম না করো তুমি পরীক্ষায় কি করতে পারবে না, পাস করতে পারবে না। দেন স্লিপিং হবে, হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। আই উইড ম্যারি মি দেন স্টাডি হচ্ছে ভালো চিন্তা। সুলতান আরফিন, সুলতান আরিফিন আফরিন, খেয়াল করবা। তাহলে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলেই তুমি কি দিয়ে করবা, ক্যান প্লাস বা কুড প্লাস V1 দিয়ে করবা। কথা বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে উইদাউট ওয়ার্কিং হার্ড, যদি না আমরা পরিশ্রম করি, এখানে বলেছে মানে পরিশ্রম ছাড়া আমরা কি করতে পারবো না, পাস করতে পারবো না। পরিশ্রম ছাড়া আমরা কি করতে পারবো না, সাকসেস হইতে পারবো না। পরিশ্রম ছাড়া আমরা টাকা কামাইতে পারবো না। পরিশ্রম ছাড়া কিছুই পারবো না। বুঝতে পেরেছো? জাস্ট সাবজেক্ট প্লাস, আচ্ছা আই উড রাদার স্টাডি দেন ম্যারি, আমি বরং পড়াশোনা করবো তবে কি করবো না, বিয়ে করবো না। ভালো চিন্তা। তারপরে দেখো যদি বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে খেয়াল করবা দুইটার ক্ষেত্রেই উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলো, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলো, তুমি কি দিয়ে করবা,
ক্যান প্লাস ভি ওয়ান দিয়ে করবা। একটা হচ্ছে ক্যান নট প্লাস ভি ওয়ান, আর একটা ক্যান প্লাস ভি ওয়ান। যেমন বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান বি সাকসেস। তাহলে খেয়াল করবা পার্থক্যটা কি দুইটার মধ্যে। যদি দেখো উইদাউট আছে তারপরে ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে তোমাকে করতে হবে ক্যান নট দিয়ে। যদি দেখো বাইয়ের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে নট থাকবে না, শুধু ক্যান প্লাস কি দিয়ে, ভি ওয়ান দিয়ে। তাহলে উইদাউট থাকলে ক্যান নট, বাই থাকলে ক্যান নট না, শুধু ক্যান। আবারও বলতেছি, উইদাউট থাকলে ক্যান নট, আর বাই থাকলে শুধু ক্যান, নট হবে না। উইদাউট থাকলে ক্যান নট, বাই থাকলে শুধু ক্যান, কথা বুঝতে পেরেছ, ক্যান নট হবে না। দুটো জিনিস আলাদা করে মনে রাখবা। তাহলে উইদাউট থাকলে ক্যান নট, বাই থাকলে শুধু ক্যান, কোনো নট হবে না। ওকে, তারপরে দেখো আমাদের পরেরটা লাস্ট, আমাদের কিছু WH ওয়ার্ড দিয়েও আমাদের কমপ্লেটিং সেন্টেন্স আসে প্রত্যেক বছর, কথা বুঝতে পেরেছ। কিছু WH ওয়ার্ড দিয়ে। WH ওয়ার্ড কোনগুলা? যেমন হোয়াট, হু, হুইচ, হোয়ার, হোয়েন, হাউ, কথা বুঝতে পেরেছ। এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা দিয়ে আমাদের প্রত্যেক বছর কমপ্লেটিং সেন্টেন্স থাকে, কথা বুঝতে পেরেছ। একটা থাকি, কখনো তোমার মনে করো দেওয়া থাকে, কখনো WH ওয়ার্ড দেওয়া থাকে না। এবং তুমি কিভাবে বসাবা? অর্থ অনুযায়ী বসাবা। হোয়াট মানে কি, কি যেটা। হু কিসের ক্ষেত্রে? ব্যক্তির ক্ষেত্রে। হুইচ বস্তুর ক্ষেত্রে। হোয়ার জায়গা বুঝাতে। হোয়েন সময় বুঝাতে। হাউ কিভাবে বুঝাতে। যেমন হি স্যাটিসফাইড উইথ হোয়াট, এইখানে WH ওয়ার্ড দিয়েই দিছে, আর কিছু করা লাগবে না। তুমি বলতে পারো হোয়াট হি গট, সে তাই নিয়ে হ্যাপি যা সে পেয়েছে বা যেটা সে পেয়েছে। ঘুম পাচ্ছে আর 5 মিনিট, খেয়াল করো। হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি গট, সে ওইটা নিয়েই খুশি যা সে পেয়েছে। রহিম ইজ দ্য পারসন, ভাইয়া পারসন মানে কি? ব্যক্তি, আর ব্যক্তি থাকলে কি দিয়ে করতে হবে? হু দিয়ে করতে হবে। তাহলে রহিম ইজ দ্য পারসন হু ইজ মাই ব্রাদার, যে আমার ভাই। রহিম ইজ দ্য পারসন হু ইজ মাই ব্রাদার, যে আমার ভাই। আবার ডু ইউ নো দ্য প্লেস, ভাইয়া প্লেস মানে কি? প্লেস মানে হচ্ছে জায়গা। জায়গা থাকলে কি দিয়ে করব? জায়গা থাকলে হোয়ার দিয়ে করব। আমি কি বলতে পারি? ডু ইউ নো দ্য প্লেস হোয়ার হি লিভস, তুমি কি জানো সে কোথায় বসবাস করে? হোয়ার হি লিভস। হোয়ার কেন দিয়েছি? কারণ জায়গা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে ভাইয়া? জায়গা বোঝাচ্ছে। আবার আই ডোন্ট নো দ্য টাইম, কথা বুঝতে পেরেছো। টাইম থাকলে কি ভাইয়া? সময়। আই ডোন্ট নো দ্য টাইম হোয়েন হি উইল কাম, কখন সে আসবে, কথা বুঝতে পেরেছো। তার মানে তুমি খেয়াল করবা, ব্যক্তি বুঝালে হু, বস্তু বুঝালে হুইচ, জায়গা বুঝালে হোয়ার, সময় বুঝালে হোয়েন, কথা বুঝতে পেরেছো। কিভাবে বুঝালে হাউ, আর কি বা যেটা বুঝালে হোয়াট। কখনো এগুলো দেওয়া থাকে, কখনো দেওয়া থাকে না। দেওয়া থাকলে তুমি পরেরটুকু করবা, দেওয়া না থাকলে তুমি WH ওয়ার্ডটাকে বসাই নিবা, কথা বুঝতে পেরেছো। আচ্ছা, সিম্পল জিনিস, কঠিন না ভাই, এটা সিম্পল জিনিস। আবারও বলতেছি, যদি কি বা যেটা বুঝায় হোয়াট বসাবা, ব্যক্তি বুঝালে হু বসাবা, জায়গা বুঝালে হোয়ার বসাবা, সময় বুঝালে হোয়েন বসাবা, কথা বুঝতে পেরেছো। এগুলা দেখে দেখে বসাইতে হয়, জাস্ট কাকে মিন করতেছে সেটা দিয়ে, নিজেরটা তোমরা করবা। ওকে, এই ছিল হচ্ছে আমাদের আজকের কমপ্লিটিং সেন্টেন্স। আবারও বলতেছি, আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের, আচ্ছা কমপ্লিটিং সেন্টেন্সের আরেকটা জিনিস আছে, কি আছে সেটা? প্রভার্ব। সেই প্রভার্বের স্পেশাল লেকচার শিট সেই পাবে যে ক্লাসটাকে শেয়ার করেছে, যে ক্লাসটাকে শেয়ার করেছে সেই পাবে। এবং সে শেয়ার করে যারা 01609815558 এই নাম্বারে যারা আজকে স্ক্রিনশট পাঠাবে, আমি তাদেরকেই সেই প্রভার্বের স্পেশাল লেকচার শিটটা পাবা, তাকে আমি দিয়ে দেবো। সিনোনিম বোঝাবেন কিভাবে? ইনশাল্লাহ সময় দাও, সবকিছু একটা একটা করে আগাই, সব একসাথে তো পারবো না, অনেক কিছু, তাই না? একটা একটা করে আগাই, ইনশাল্লাহ সবকিছু আস্তে আস্তে ধরবো, কথা শুনেছ? আচ্ছা, হোয়ার ইজ প্রভার্ব, এই যে প্রভার্ব, হোয়ার ইজ প্রভার্ব, প্রভার্বের জন্য স্পেশাল লেকচার শিট মেক করেছি, সেটা তাকেই দেওয়া হবে যে ক্লাসটাকে শেয়ার করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবে, কথা বুঝতে পেরেছ? সো ইনশাল্লাহ শেয়ার ডান ভাই, থ্যাংক ইউ ভাই। পরের ক্লাস কবে হবে ভাই? যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি আল্লাহ বাঁচাই রাখে, ইনশাল্লাহ তোমাদের নেক্সট ক্লাস আবার আগামী রবিবার, আগামী সানডে, কথা বুঝতে পেরেছ? তোমাদের সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সট ক্লাস আগামী সানডে, দেখা হবে সবার সাথে আগামী সানডেতে। এবং আজকে যেহেতু সেকেন্ড পেপার পড়েছি, পরেরটা আবার ফার্স্ট পেপার, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো সবাই, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।
ভাইয়া ইকবাল রোডে কই পড়ান? ইকবাল রোডে বায়োমেশন অফিসে পড়াই। বায়োমেশন অফিস 12/15, 12/15 বায়োমেশন অফিস। টিআরএমসির অনেকে আমার কাছে পড়ে ভাইয়া অফলাইনে। ভাইয়া গ্রাফেন চার্টের উপরে ক্লাস নিব, সুলতান আফরিন, টেনশন করার দরকার নাই, গ্রাফেন চার্টের উপরে ক্লাস নিব।